নরমাল রিপ ইউজ করব, কোথায় যে সিএলআই দিয়ে ভিতরে আমরা রিপ ইউজ করি, বা এটা ইউজ করব? ইসের ক্ষেত্রে আপনার ওই রিপ যদি ইউজ করেন আপনি সাবনেটিং হ্যাঁ। সাপোর্ট মানে সাপোর্ট হয়তো আপনি পাবেন না আর কি। ওই আচ্ছা। সাবনেটিং করার জন্য যে সাপোর্টটা লাগে লাইক ওই যে হুম। আমার একটা আপডেটেড সাবনেট মাস্ক আছে, হ্যাঁ। এইগুলা যে আসে এইটার সাপোর্ট হয়তো আপনি নর্মাল রিপে পাবেন না, মানে ইউজার ইন্টারফেসের রিপে। আচ্ছা, আচ্ছা। সেক্ষেত্রে আপনার রিপ ভার্সন 2 ওইটার মধ্যে যেতে হতে পারে। আমি বলবো ওই তুলনায় স্ট্যাটিকই সহজ। এখন এটা আপনার উপর ডিপেন্ড করে। আমি হয়তো রাউটিং নিয়ে অনেককে বলছি স্ট্যাটিক অ্যাপ্লাই করতে। আপনার যদি স্পেসিফিক কোনো রাউটিং এর কথা বলা না থাকে, আপনি যে কোনটা ইউজ করতে পারেন। ওকে তবে স্যার। খেয়াল রাখবেন সাবনেটিংটা যাতে সাপোর্ট করে। সাবনেটিং সাপোর্ট করে এরকম একটা। স্যার সাবনেটিং আমাদের তো প্রজেক্টে আসছে স্যার, এখানে কি আপনার হচ্ছে স্ট্যাটিক দিলেও তো সাপোর্ট করবে, তাই না? হ্যাঁ, স্ট্যাটিকও সাপোর্ট করবে। আপনি সাবনেট মাস্কটা জাস্ট চেঞ্জ করে দিলে, আপডেট করলেই তাহলে হয়ে যাবে। আচ্ছা, ওকে স্যার। মানে রাউটিং নিয়ে একটু প্রবলেম হচ্ছে, এটা একটু হুম। কালকে তো আমাদের ল্যাব হবে স্যার, A1 দের, তাই না স্যার? হ্যাঁ, হ্যাঁ, A1 দের ল্যাব কালকে। ওকে স্যার। ওকে। স্যার রাউটিং এর ভিডিওগুলো কোথাও পাওয়া যাবে? ভালো ভিডিও বা আপনার চ্যানেল? রাউটিং আমারগুলো আছে। আমারগুলো বলতে আমার ডেডিকেটেড রাউটিং এর ভিডিও আছে কিনা বলতে পারি না। তবে আমার একদম সবকিছু কম্বাইন্ড আছে। ওই যে ডিএসসিপি ডিএনএস আমার এই চ্যানেলের মধ্যেই হুম। মনে করেন যতগুলো আছে এতগুলাই আছে আমার কাছে। ওকে স্যার। আর এমনিতে অনলাইনে দেখতে পারেন, বাট ওইটার সাথে আমাদেরগুলা হয়তো মিলবে আবার নাও মিল পেতে পারেন। ডিপেন্ড করে। ওকে স্যার। স্যার এই যে আমার যে প্রজেক্টটা ছিল স্যার, হচ্ছে একটা ডিএসসিপি দিয়ে হচ্ছে হুম, আপনার সবগুলা, স্যার আমি কথা বলছিলাম আপনার সাথে, মানে বুঝতে সবগুলা পারছি। হচ্ছে ইয়াকে দেওয়া, মানে ইন্ট, মানে পিসি কে দেওয়া। হুম, স্যার এই ক্ষেত্রে ইউটিউবে বা হচ্ছে চ্যাট জিপিটি দিলে ওর ভেতরে হচ্ছে ডিএসসিপির ওখানে পুল নামে একটা অপশন আছে আর কি, হুম। ওখানে আলাদাভাবে পুল করা যায়, but ওইটাও ট্রাই করলাম, বাট ওইটাও কাজ করতেছে না। তারপর চেষ্টা করতেছি স্যার, মানে কোনোভাবে যদি করা যায় একটা ডিএসসিপি দিয়ে সবগুলো। পুল দিয়ে হচ্ছে ডিফারেন্ট নেটওয়ার্কে, মানে অনেকগুলো হ্যাঁ। নেটওয়ার্ক থাকলে ওই নেটওয়ার্ক অনুযায়ী আপনার করা যায়। এটা হ্যাঁ। কাজ করার কথা, আপনি ট্রাই করেন। আচ্ছা স্যার। হোপফুলি পারবেন আর কি। আর পারা উচিত। কারণ পারলে পরে আপনার যে রিকোয়ারমেন্ট এটা ফুলফিল হবে। আর যদি দেখেন যে পারতেছি না, তখন তো আপনাকে একটা কিছু দিয়ে শেষ করতে হবে প্রজেক্ট। জি স্যার। তখন আপনি অল্টারনেটের মধ্যে যাবেন। জি স্যার। স্যার আর ওয়্যারলেস এর যেটা হচ্ছে, ওয়্যারলেসে যখন আমরা সাবনেটিং এ করছি, এটা তো আপনি ভিডিও দিয়েছেন স্যার লাস্টে, ওটা অবশ্য হুম। দেখা হয়নি আমার। স্যার ওখানে জাস্ট হচ্ছে নর্মাল ইয়া নিচ্ছে, মানে এফএলএসএম এর ক্ষেত্রে যেটা দিচ্ছি ওটা হচ্ছে নিচ্ছে না, বা এরকম প্রবলেম দেখা দিচ্ছে স্যার। উম, এখন আর কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ আচ্ছা। আমি লাস্টের যে আপডেটেড ভিডিওটা দিছি ওখানে আমি ডিরেক্টলি একটা সাবনেটকে অ্যাপ্লাই করে তারপরে মেসেজ ওকে। যায়। 4 মিনিটের একটা ভিডিও দেখে নিন। ওকে স্যার, ওটা তাহলে দেখে নিব, ওটা এখনো দেখা হয়নি স্যার। ওকে। আচ্ছা। আচ্ছা স্যার, ওকে স্যার। আমরা তাহলে আস্তে আস্তে থিওরির দিকে মুভ করে দেখি। আমাদের তো শেষ পর্যন্ত থিওরি, শুরু এবং শেষ ফাইনালে সবই থিওরি। তো এক্ষেত্রে আমি এখানে অলরেডি ওপেন করে রাখছি আপনাদের জন্য স্লাইড। এটা আমি একটুখানি ইনফরমেশন অ্যাড করছি এখানে পড়ার সুবিধার্থে। আমি আজকে যেটা পড়াতে চাই সেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। আমাদের অলরেডি 5টার মধ্যে 3টা স্লাইড শেষ। আশা করি এইটা যেটা আছে এইটাও আজকে শেষ হয়ে যাবে, বিকজ এইটার মধ্যে কিছু জিনিস আছে এটা আমরা ফ্যামিলিয়ার। মানে এখানে নেটের রিপিটেশনটা আছে, এটা আমরা অলরেডি ফ্যামিলিয়ার। একটু ভ্যারিয়েশন আছে, ওইটা আমরা দেখে নিলেই টাইম লাগবে না, আর নতুন করে আর কি দেখানো লাগবে না আশা করি। তাহলে আমরা কি আর একটু ওয়েট করব? আমার এখানে কয়জন আছে? সকালবেলা 8জন আসছিল আর কি। এখন এই মুহূর্তে কতজন আসবে বলা যায় একটু না। ওয়েট করা যায় স্যার, 2-3 মিনিট এর মতো। আচ্ছা, আমরা একটুখানি ওয়েট করে দেখি। স্যার 35-এ শুরু করা যায়। ওকে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সবাইকে আসতে বলেন, চেনা জানা যারা আছে। জি স্যার। স্যার, একটা প্রশ্ন করতাম প্রজেক্ট সম্পর্কে। হুম, বলেন। স্যার আমার প্রজেক্টটা ছিল স্যার ওই কর্পোরেট ব্রাঞ্চ, ওখানে লেখা আছে যে নেট ইউজ করতে হবে শুধু হেডকোয়ার্টারে। তো আমি শুধু যদি হেডকোয়ার্টারে নেট ইউজ করি তাহলেই তো হবে না স্যার? এক্স্যাক্টলি আমি এটা বলতে পারতেছি না, আমার তো অনেকগুলো প্রজেক্ট। আপনার কি সাবনেটের ওইটাও তো আছে তাই না? হেডকোয়ার্টার সাথে সাবনেটটার কি কয়টা আপনার টোটাল সাবনেট? সামনের 3টা স্যার, 2টা ব্রাঞ্চ আর একটা হেডকোয়ার্টার। হুম, ওইগুলাকে এখন কিভাবে কানেক্ট করছেন সেটার উপরে ডিপেন্ড করে বিষয়টা। মানে হেডকোয়ার্টারকে আপনি আলাদা কোন দিকে রাখছেন, হেডকোয়ার্টারের সাথে অন্য ব্রাঞ্চগুলোর সম্পর্ক কি, ওইটা দেখলে পরে বোঝা যেত যে এক্স্যাক্টলি আমার নেটটা কি শুধু হেডকোয়ার্টারে করলেই হতো নাকি আমার প্রত্যেকটা ব্রাঞ্চের রাউটারে। এটা ডিপেন্ড না করে স্যার, আসলে সিচুয়েশন।
প্রজেক্ট ডেসক্রিপশনে আর কি বলে দেওয়া আছে শুধু হেডকোয়ার্টারে রাউটারে নেট ইউজ করার কথা। যদি স্পেসিফিক ওইভাবে বলা থাকে তাহলে ওইভাবেই করতে পারেন, বাট এখন হেডকোয়ার্টারের সাথে এই যে আপনার আদার সাবনেটের সম্পর্ক কিভাবে করছেন ওইটা একটু আমি দেখলে পরে ভালো হতো। আমি আপনার হচ্ছে আমাকে দিয়েন একটা ওই যে স্ক্রিনশট, প্রজেক্টের স্ক্রিনশট আমাকে পাঠিয়ে দিন ক্লাসের পরে, আচ্ছা যদি দেখে আমি একটা ফিডব্যাক দিয়ে দেবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো যে স্যার ওয়্যারলেস রাউটার আমার সবগুলা আর কি মানে বাকি ব্রাঞ্চ গুলা পিং করতেছে হুম এবং ওই সার্ভারও পাচ্ছে, হুম কিন্তু আমার হেডকোয়ার্টারের গুলাই পাচ্ছে না। তো এটা স্যার কোনোভাবেই সলভ হচ্ছে না। ফাইল আমাকে একটু দিয়েন, আর এমনিতে যদি ডেসক্রিপশন মানে নেট কিভাবে করছেন ওইগুলা যদি ওই ফাইলের ভেতরেই করে দেন যে এই রাউটারের জন্য এই নেটগুলা, তাহলে আমি একটু ট্রাবল শুটিং করতে পারি আর কি, দেখতে পারি। যদি বলেন যে একদমই হচ্ছে না সেক্ষেত্রে একটু দেখতে পারি। আচ্ছা স্যার, তাহলে ক্লাস শেষে আমি আপনার পাঠিয়ে দেবো। ফাইলটা দিয়ে দেন, আমি ফ্রি হলে পরে আপনাকে একটা ফিডব্যাক দিয়ে দেবো। ওকে ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে। ওকে, আমার মনে হয় মোটামুটি অনেকেই চলে আসছেন। এখন আমি স্লোলি এখানে স্টার্ট করতে পারি। তাহলে আমাদের আজকেও সবকিছু থিওরি, থিওরির ক্ষেত্রে দায়িত্ব আপনাদের উপরেই, মানে মাথায় রাখার দায়িত্ব। আমি কিছু জিনিস ধরে দিব, কিন্তু শেষ পর্যন্ত আপনাকেই মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। তাহলে আমি এখানে শুরু করতে স্যার চাই। লাইট মুড করলে ভালো হয়। আচ্ছা, লাইট মোডটা এখান থেকে আমি তো একদম ইসের ডার্ক মোড দিছি, দাঁড়ান হয়তো এটার থেকে হচ্ছে। হ্যাঁ, এখন ঠিক আছে, হোপফুলি এখন দেখতে পারতেছেন। তাহলে আমি এখান থেকে শুরু করি। এটা হচ্ছে আপনাদের নেটওয়ার্ক লেয়ারের যে স্লাইড, সেটা আমাদের টোটাল 5টা স্লাইডের মধ্যে এটা আমাদের 4 নাম্বার আর কি। 4 নাম্বার বলতে আমি 4 নাম্বারে এটা পড়াচ্ছি, আর একটা স্লাইডে তো আছে। আর এটার মধ্যে আমাদের কিছু ফ্যামিলিয়ার জিনিস আছে, নতুন কিছু জিনিস আছে এবং ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে এই স্লাইডটার মধ্যে। এখান থেকে কোশ্চেন চলে আসে। স্পেশালি আমি একটা জায়গায় বলি, ওখানে আমি শুরুতে যাব, সেটা হচ্ছে IPv4 থেকে IPv6 এইটাতে আমরা কিভাবে ট্রানজিশন করব। কারণ বর্তমানে দেখা যাচ্ছে যে যে রাউটার বা যা কিছু আছে মোস্টলি IPv4 বেসড, মানে IPv4 এর উপর বেস করে সবকিছু কাজ করে, যদিও IPv6 এর সাপোর্ট আছে। তো আমাদের তো ফিউচার হচ্ছে 6 এর দিক, IPv6। তো ওই 6 এ আমরা কিভাবে ট্রানজিশন করব, এই 4 এর থেকে 6 এ আমরা যাব কিভাবে, সেটার নিয়েই কয়েকটা স্টেপ আছে, ধারণা আছে। ওগুলা মেন ফোকাস, ওখান থেকে এই কোশ্চেন আসে। পাশাপাশি আরো কিছু নিউ জিনিস আছে, ওগুলো আমরা দেখব। তো আমি একটুখানি, আমি সিরিয়ালি পড়াবো না, আমি একটু ইম্পর্টেন্ট জিনিসগুলো আগে কভার করে তারপরে দেখা যাবে। স্যার আমাদের থার্ড কুইজের কি মানে এই টোটাল 5টা স্লাইড থেকেই না, সিলেবাস? থার্ড কুইজটা আমার সহজ করার ইচ্ছা আছে। আমি একটা বেটার। স্লাইড থেকেই হয়তো একটা স্লাইড থেকেই দিব, সহজ স্লাইড থেকেই দিব। বাট আশা করি পারবেন, মানে ইজি জিনিসপত্র দেওয়া হবে, এক স্লাইড থেকেই দেওয়ার প্ল্যান আছে আমার। আশা করি আর কি করা যাবে, 5টা না, একটা যে কোনো একটা থেকে দিব। ওকে, তাহলে এখানে দেখেন প্রথমে এখানে যেটা দেখতে পাচ্ছেন, আমি পরিচয় দিয়ে যেখানে ইম্পর্টেন্ট ওখানে চলে যাই, আমি শুরুতেই সব এক্সপ্লেন করব না। এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার হেডার, যেটাকে বলে হেডার। হেডার এবং ট্রেলার নিয়ে আপনারা হয়তো শুনছেন আগে। হেডার হচ্ছে আপনি যে তথ্যটা পাঠান, সেই তথ্যের আগে, তথ্যটা তো আমার একটা প্যাকেট বা যা কিছু থাকে, তো এই প্যাকেট তৈরি করতে গেলে কিন্তু আমার প্রিভিয়াস লেয়ারে যা কিছু আর কি আসে, নেটওয়ার্ক লেয়ারে আমরা কথা বলতেছি, নেটওয়ার্ক লেয়ারে। তো নেটওয়ার্ক লেয়ারে তার আগের লেয়ার থেকে বা পরের লেয়ার থেকে যে তথ্যগুলো আসে, তো ওই তথ্যগুলোর সাথে যখন কিনা আমি সেন্ড করতে যাই, সেন্ড যখন করি মেসেজ, সেন্ড করার সময় তো আমার এনক্যাপসুলেশন ঘটে। তো এনক্যাপসুলেশন করার সময় নেটওয়ার্ক লেয়ারে আমার ডাটার সাথে কিছু তথ্য যোগ হয়। আমার যে ডাটাটা আছে ওইটা উপরের দিক থেকে আসে, ওইটা নেটওয়ার্ক লেয়ারে যাওয়ার সময় কিছু তথ্য যোগ হয়। তো এখন নেটওয়ার্ক লেয়ারে যাওয়ার সময় কি তথ্য যোগ হবে আমার ডাটার সাথে এবং ডাটার শুরুতে, অ্যাকচুয়ালি এই জন্য এটার নাম হচ্ছে হেডার, মানে হেডার। আপনার ডাটা যেটা পাঠাবেন সেই ডাটার হচ্ছে সামনে এই তথ্যগুলো যোগ হবে, এবং কি তথ্য যোগ হবে এটা ডিপেন্ড করে আমার আইপিভি না, অ্যাকচুয়ালি আইপি এর যে ভার্সন আছে সেটার উপরে। তো IPv4 এর জন্য, মানে 32 বিটের যে আইপি, যেটা IPv4, ওইটার জন্য এক ধরনের হেডার অ্যাড হবে, 6 এর জন্য এক ধরনের হেডার অ্যাড হবে।
তো এই হেডারের অনেকগুলা ফিল্ড আছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন ভার্সন, আইএইচএল ইত্যাদি ইত্যাদি। এগুলার ডেসক্রিপশনে আমি আগেই যাব না, এগুলো আছে, আমি বলে রাখলাম এখানে ডেসক্রিপশন আছে। আমরা ক্লাস হচ্ছে মেইন জিনিসগুলো শেষ করে এখানে আবার ফিরে আসবো। আমি এই জিনিসগুলো স্কিপ করে যাই, এখানে যা কিছু দেখতে পারতেছেন এগুলো ডেসক্রিপশন, এটার সাইজ ইত্যাদি ইত্যাদি। আমি এখানে পরে ফিরে আসবো, আমি আরেকটু সামনের দিকে যাই। এইখান থেকে মোটামুটি স্টার্ট করা যেতে পারে। এটা হচ্ছে আমরা তো IPv6 এর এক্সাম্পল মানে শুধুমাত্র দেখলাম যে আইপিটা দেখতে কেমন। আমরা কিন্তু IPv6 নিয়ে সাবনেটিং বা ওইরকম কোনো কিছু করি নাই। আমরা শুধু সাবনেটিং করছি হচ্ছে IPv4 নিয়ে, 32 বিটের যে অ্যাড্রেস আছে ওইটা নিয়ে সাবনেটিং করছি। এখন IPv4 সম্পর্কে আমরা সাবনেটিং করতে যাব না, আমরা শুধু কিছু নিউ ইনফরমেশন জানবো যে IPv6 এর মধ্যে যে টোটাল 8টা ব্লক আমার আছে, কোন ব্লকটা অ্যাকচুয়ালি কি ডিনোট করে। আমরা স্টিল হয়তো একদম ক্লিয়ারলি সব বুঝতে পারবো না, কারণ যে যদি সাবনেটিংটা আমরা ডিরেক্টলি করতাম তাহলে হয়তো বুঝতে পারতাম, বাট IPv4 এর সাথে রিলেট করে ওইখানে যে টার্মগুলো ছিল ওইটার সাথে রিলেট করে আমরা হয়তো অনেক কিছু বুঝতে পারবো। IPv6 এর মধ্যে আমি জানি যে টোটাল আমার 8টা ব্লক থাকে, কোনো কোনো জায়গায় 0 এরকম থাকতে পারে, এবং সেগুলোকে সংক্ষিপ্ত করা, এক্সপ্যান্ড করা, এগুলো আমরা জানি কিভাবে করতে হয়। তো এখানে বলা আছে যে এরকম যদি ব্লক থাকে, আমার যে প্রথম যে ব্লকটা আছে, যেমন এখানে এই যে 2001 এই ব্লক, এই প্রথম ব্লকটাকে বলা হয় IPv6 এর প্রিফিক্স, প্রিফিক্স বলা হয় এটাকে, এবং এইটা ইন্ডিকেট করে স্পেসিফিক একটা নেটওয়ার্ক অথবা সাবনেটকে, যে নেটওয়ার্কে এই টোটাল অ্যাড্রেসটা বিলং করে। তো এটাকে বলা হয় প্রিফিক্স। সেকেন্ড যে ব্লক আছে, সেকেন্ড ব্লকটা হচ্ছে গিয়ে আমার সাবনেটের আইডি। এখন IPv6 এর ক্ষেত্রে সাবনেটের যে আইডি আছে, সাবনেটটা কিভাবে করে এগুলো তো আমরা দেখি নাই বা আমাদের সিলেবাসের মধ্যেও নাই। তবে সাবনেটের আইডি বলতে সাবনেটের আইডেন্টিফায়ার, যে এই সাবনেট, এটা বোঝানোর জন্য সেকেন্ড ব্লকটা হচ্ছে ইউজ করা হয়, এতটুকু বুঝলে পরে হবে। তারপরে যেটা আছে পরেরটা, এই যে থার্ড ব্লক, থার্ড ব্লকটাকে বলা হয় ইন্টারফেস আইডি, এবং এই ইন্টারফেস আইডিটা হচ্ছে হোস্ট আইডেন্টিফিকেশনের জন্য। পরের যে ঘরগুলো আছে এই ঘরগুলো হচ্ছে আমার হোস্ট আইডেন্টিফিকেশন। প্রথমটা প্রিফিক্স, দ্বিতীয়টা হচ্ছে সাবনেটের আইডি, এবং পরের যে ঘরগুলো আছে এগুলো হচ্ছে হোস্টকে চেনার জন্য বা ডিভাইসটাকে চেনার জন্য এই তথ্য। তো ওই তথ্যের মধ্যে আবার অনেকগুলো পার্টও আছে আমার এখানে। তো প্রথম যে পার্ট আছে সেটা হচ্ছে ইন্টারফেস আইডি, মানে এই যে এটা ইন্টারফেস, মানে ওই যে ফার্স্ট ইথারনেট 0001 ওইগুলার আইডি থাকে, এবং এটার কাজই হচ্ছে হোস্টকে আইডেন্টিফাই করা। এরপরে আছে মাঝখানে দুইটা 00, এই 00 হচ্ছে রিজার্ভড, এগুলা এখনো ইউজ করা হয় না, রিজার্ভ আছে, ভবিষ্যতে হয়তো অন্য কাজে এগুলাকে লাগানো হবে, এরকম একটা বিষয়। এরপরে যে পার্ট আছে, এই যে পার্টটা, এই পার্টটাকে, এইটাও কিন্তু আমার হোস্টকে আইডেন্টিফাই করতে ইউজ করবে। আমার এই দিকের যত পার্ট আছে লাস্টের দিকে সবই হোস্টকে আইডেন্টিফাই করতে সাহায্য করবে, কিন্তু এক একটার কাজ হচ্ছে একটু একটু ডিফারেন্ট, সেটাই বলা আছে। তো এইটাও আমার ইন্টারফেস আইডি, এটাও ইউনিকলি আইডেন্টিফাই করে যে ডিভাইসটাকে, সাবনেটের ভেতরে যে ডিভাইসটা আছে আমাদের সেই ডিভাইসটাকে, ওইটা রিলেটেড। এটাও ইন্টারফেস আইডির অংশ, তার মানে পরের ব্লকটা, এই যে পরের যে ব্লক আছে সেটা, এটা ইন্টারফেস আইডির অংশ, এটা আরো স্পেসিফাই করে ওই ডিভাইসকে। এখন কিভাবে আরো স্পেসিফাই করে, কি করে, এগুলা তো আমরা ডিরেক্টলি জানি না, আর যেহেতু ডেসক্রিপশন আছে আমার ওইভাবে করে মনে রাখতে হবে। প্রথম প্রিফিক্স, তারপরে আছে আমার সাবনেট আইডি, তারপর একটা ইন্টারফেস আইডি, মানে পরের গুলো হচ্ছে ইন্টারফেস, আমার ইসের ডিভাইসটাকে কি, ডিভাইসের সম্পর্কে তথ্য হচ্ছে পরের গুলোর মধ্যে থাকে, এভাবে মনে রাখতে হবে। আর স্যার হ্যাঁ। স্যার আমরা জানি মানে IPv6 এ হচ্ছে আমরা হেক্সাডেসিমাল ইউজ করি। হুম। সো এখানে যেমন প্রিফিক্স এর ক্ষেত্রে মানে যে ডিজিট গুলো ইউজ করছে এর ক্ষেত্রে ডিজিটের ক্ষেত্রে কি কোনো ইয়ে আছে আমাদের, যে এত থেকে এত আমাদের হচ্ছে প্রিফিক্স ইউজ হবে, তারপর হচ্ছে ইন্টারফেস আইডি হেক্সাডেসিমাল এর ও থেকে এত ইউজ হবে, না, এরকম কি কোনো? এই ধরনের রেঞ্জ আমি মানে যদি থাকে ওইটা সম্পর্কে আমি অ্যাওয়ার না, বাট এখানে ওই ধরনের রেঞ্জ সম্পর্কে কিছু বলা নেই যে এই লিমিটের মধ্যে থাকতে হবে। যেমন আমার ওই যে IPv4 এর মধ্যে প্রাইভেট পাবলিক আইপির একটা বিষয় ছিল, যে জি স্যার, আলাদা লিমিট। আলাদা, এইখানে ওরকম নাই। আর IPv6 এর আরেকটা স্পেশালিটি আছে, IPv6টা মানে এমন ভাবেই এত সংখ্যক আপনার আইপি তৈরি করতে পারে, যে 128 বিট, তো তো এটা এত সংখ্যকে আইপি তৈরি করতে পারে, চাইলে পরে যত ডিভাইস আছে দুনিয়াতে সব ডিভাইসকে একটা করে ইউনিক আইপি দিয়ে দেওয়া যাবে, এরকম একটা সিচুয়েশন আর কি। 32 বিট যদি থাকতো সেক্ষেত্রে তো 32 বিট শেষ হয়ে যায়, এত ডিভাইসকে দেওয়া যাবে না আলাদা আলাদা করে। এই জন্যই আমরা এই যে নেট, এই সেই পাবলিক প্রাইভেট এগুলার তথ্য মানে এই করি। কিন্তু IPv6 এর ক্ষেত্রে এমন ভাবে এটা সাজানো যে চাইলে পরে এত সংখ্যকই আপনার
আইপি অ্যাড্রেস তৈরি করা পসিবল এখান থেকে। প্রত্যেক ডিভাইসকে আপনি আলাদা আলাদা করে হচ্ছে একদম আইপি দিয়ে দিলেন, এটা এরকমও পসিবল। এটার জন্যই তবে এখানে সাবনেটিং বা ওই জিনিসপত্রগুলা অতটা আর কি ওই রেঞ্জ বা কি বলে পাবলিক প্রাইভেট রেঞ্জ ওই রকমের কিছু নাই সম্ভব। তাহলে এরপরে হ্যাঁ সিম্পলিফিকেশন, এই যে সিম্পলিফিকেশন কি, আমরা জানি যে 3টা বা এরকম জিরো যদি থাকে, 2টা জিরো থাকে, তাহলে সেটাকে সংক্ষিপ্ত করা হয়। তো এইভাবে তো আগে দেখছি এই জিনিসপত্র। এরপর আমরা সিগনিফিকেন্সে চলে যাই। এখন এই যে IPv6 এটার সিগনিফিকেন্স কি? এইটার সিগনিফিকেন্স হচ্ছে এইটা যে ভাস্ট নাম্বার অফ ইউনিক অ্যাড্রেস জেনারেট করতে পারে সেটার উপর সিগনিফিকেন্স। 32 বিট ভার্সেস 128 বিট, এটা মাচ মোর অ্যাড্রেস জেনারেট করতে পারে ইসের মধ্যে, IPv6 এর মধ্যে, যেটা কিনা IPv4 এর মধ্যে একটা লিমিটেশন ছিল। আর এটার মধ্যে হায়ারার্কিক্যাল স্ট্রাকচার আছে, প্রিফিক্স আছে, এই আছে সেই আছে। তো এইগুলা ইউজ করে আরো হচ্ছে ফ্লেক্সিবল ভাবে আমার নেটওয়ার্ককে আইপি প্রোভাইড করা বা নেটওয়ার্ক ম্যানেজ করা, এইগুলা পসিবল হয়। এখন এক্স্যাক্টলি কিভাবে পসিবল হয় সিলেবাসের অংশ না, তো আমাদের ওইটা সম্পর্কে বেশি ঘাটাঘাটি করার দরকার নাই, এমনিতেই অনেক কন্টেন্ট আছে। তো এইটা যেটা আছে আমার হায়ারার্কিক্যাল একটা সিস্টেম আছে, যে প্রথম অংশ প্রিফিক্স, তারপরে হচ্ছে আমার সাবনেটের আইডি, তারপরে আমার এই ডিভাইসের স্পেসিফাই করার জন্য সেগুলোর আইডি, ইন্টারফেস আইডি ইত্যাদি ইত্যাদি। তো এরকম হায়ারার্কিক্যাল ডিজাইন আছে, এই জন্য এটা দিয়ে আমার নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, আইপি অ্যালোকেশন সবকিছু সহজতর, এটা বলতেছে। আর এইটা অলসো সমাধান করে, অ্যাড্রেস করে আমাদের IPv4 এর যে অ্যাড্রেসের লিমিটেশন ছিল, এক্সহস্ট হয়ে যেত, মানে শেষ হয়ে যেত আমাদের IPv4 এর অ্যাড্রেস। এটা যদি ইউনিক ভাবে সবাইকে দিতে চাইতাম, তাহলে এটা দিয়ে আমাদের মানে সবাইকে ইউনিক ভাবে আইপি দেওয়া যেত না। IPv6 ওই লিমিটেশনটা দূর করে, সে এক লাফে 32 থেকে 128 চলে গেছে, এরকম একটা বিষয়। এবং সেই সুবিধাগুলো এখানে বড় আকারে লেখা আছে, যে IPv4 এর প্রেক্ষিতে, মানে 4 এর থেকে 6 এর আমার বেটার কি আছে, 4 এর তুলনায় 6 এর মধ্যে বিশাল আরো অ্যাড্রেস রেঞ্জ আছে, 32 এর বদলে হচ্ছে 128 আছে। আর এইখানে একটা বিষয় আছে, আমার এখানে যখন আমি IPv6 ইউজ করব না, তখন IPv6 যখন আমি ইউজ করব, তখন আমার এখানে যে নেট আছে, যেটা নেট, এই নেটের আর প্রয়োজন পড়বে না, মানে ট্রান্সলেশন বা এগুলা করার কোনো দরকার নেই। একটা ডিভাইসকে যদি আমি একটা আইপি দিয়েই দিই, মানে ওইটা ওর ম্যাকের মতো, মানে কাইন্ড অফ এরকম একটা অবস্থা, তখন আর আমার নেট করে পাবলিক থেকে প্রাইভেট এরকম আর মানে ট্রান্সলেশন কিছু করা লাগবে না। তো ওই জায়গায় কিন্তু আমার এফিসিয়েন্সি বাড়বে। ট্রান্সলেট হয়তো অনেক ফাস্ট হয়, বাট স্টিল কিন্তু একটু পরিমাণ টাইম লাগে। তো ওইটাও তখন আমার লাগবে না, মানে নেটের প্রয়োজনীয়তাই শেষ হয়ে যাবে IPv6 ইউজ করতে পারলে, বিকজ এটা ইউনিক আইপি প্রোভাইড করতে পারবে সবাইকে। এটার মধ্যে আরো এনহ্যান্সড সিকিউরিটির অপশন আছে, যেটাকে বলে আইপি সিকিউরিটি। এই সিকিউরিটি হচ্ছে ব্যবহার করা হয় ট্রাফিক যেটা আছে, ডাটা ট্রাফিক, এটা এনক্রিপ্ট করার জন্য, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি ইত্যাদি প্রদান করার জন্য। আর কোয়ালিটি অফ সার্ভিস বলে একটা কথা আছে, এটাও IPv6 সাপোর্ট করে। কোয়ালিটি অফ সার্ভিস মানে আপনি গেম খেলতেছেন, আপনি স্ট্রিম করতেছেন, আপনি ওয়েব ব্রাউজ করতেছেন নর্মাল ভাবে, তিনজনের রিকোয়ারমেন্ট কিন্তু সেম না। এক একজনের ডাটার রেটটা, ডাটার থ্রুপুট, ডাটার ল্যাটেন্সি, এক একজনের এক এক রকমের প্রয়োজনীয়তা আছে। যে কিনা নর্মাল ওয়েব ব্রাউজিং করতেছে, তার একটুখানি ল্যাটেন্সি, একটু পরে ডাটা আসলে সে মারা যাবে না। কিন্তু যে গেম খেলতেছে তার হয়তো অবস্থা খারাপ হইতে পারে, যে ল্যাটেন্সির কারণে গেল আমার একটা কিছু মিস হয়ে, একটা ক্লিক করলাম ওটা গেলই না। তো এই কোয়ালিটি অফ সার্ভিস কি এনশিওর করে, যে বিভিন্ন টাইপের ডিভাইসের জন্য, বিভিন্ন সার্ভিসের জন্য, গেমিং আছে, যেমন এখানে এই যে রিয়েল টাইম ভিডিও আর ভয়েস কমিউনিকেশনের কথা বলা আছে, তো এগুলোর উপর বেস করে ডিফারেন্ট টাইপের আপনার সার্ভিস প্রোভাইড করতে পারে। কার জন্য ল্যাটেন্সি মোর ইম্পর্টেন্ট, কার জন্য থ্রুপুট ইম্পর্টেন্ট, সেইটা অনুযায়ী ম্যানেজ করতে পারে। আর মোবিলিটি সাপোর্ট, মনে করেন এখন IPv6 এর আইপি দিয়ে আপনি সব ডিভাইসকে একটা ইউনিক আইপি দিয়ে দিচ্ছেন, মানে সবার আইপি একদম দুনিয়াতে ইউনিক, সবাই আলাদা, তাহলে সেক্ষেত্রে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যেতে কিন্তু অনেক সুবিধা হবে, বিকজ তখন নেটওয়ার্ক চেঞ্জ করলে পরেও আপনার আইপি আর চেঞ্জ হবে না, আইপি যেটা আছে ওইটাই থাকবে। মানে আপনি তো ইউনিক আইপি পেয়ে গেছেন, তাহলে এক এক নেটওয়ার্কে গিয়ে আপনার এক এক হচ্ছে আইপি আর দরকার হচ্ছে না। আপনি এক নেটওয়ার্ক থেকে মন চাইলে আরেক নেটওয়ার্কে খুব সহজেই হচ্ছে কানেক্ট করতে পারবেন, যে সিমলেস হ্যান্ড ওভার করতে পারবেন এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে। তো এটা হচ্ছে আমার সিচুয়েশন। অ্যান্ড এরপর যেটা আছে যে ট্রানজিশনের যে বিষয়টা, ট্রানজিশন যেটা বলতেছিলাম,
এটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কোশ্চেন আসে, লাস্ট টাইম যতটুকু মনে পড়ে এখান থেকে কোশ্চেন আসছিল। সো দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট, এবং এটা আপনার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, আপনি রাউটারের ভেতরে যদি ঘাটাঘাটি করেন মানে বুঝতে পারবেন এই সব কিছুই। ট্রানজিশন ফ্রম IPv4 থেকে 6 এ আমার বর্তমানে IPv4টাই হচ্ছে বেশি জনপ্রিয়। অলরেডি এই সিস্টেমে ডিভাইসগুলো ডিজাইন হয়ে আসছে, এবং এই জন্য এটা চিপার। যে কোনো টেকনোলজি যখন কিনা ওইটা মানে বেশি পরিমাণ প্রডিউস করা হয়, বেশি পরিমাণে একদম প্রডিউস করা হচ্ছে, সবাই ইউজ করতেছে, তখন ওইটার কস্ট কিন্তু কমে আসে। এটা হচ্ছে সিস্টেম। এখন যেহেতু IPv4 অলরেডি ইউজ করতেছে, অনেক বছর ধরে এটা ইউজ হয়, এবং এটার যত সমস্যা মানে এটা মোর স্টেবল, এটা মোর ম্যাচিওর IPv4 যেটা আছে, এটার জন্য হার্ডওয়্যার সাপোর্টের কথা বলি, সফটওয়্যার সাপোর্টের কথা বলি, সবকিছু অ্যাভেলেবল। কিন্তু শেষ পর্যন্ত আমাদের টার্গেট কিন্তু IPv6। এখন চলতেছে ফাইন, বাট ভবিষ্যতে এক সময় আমাদের IPv6 এ ট্রানজিশন করতে হবে। তো এইটা চিন্তা করে কিভাবে এই ট্রানজিশনটা হতে পারে, এই ট্রানজিশনের 3টা সিস্টেম হতে পারে। প্রথম যে সিস্টেম আছে সেটাকে বলা হচ্ছে ডুয়াল স্ট্যাক। বর্তমানে এই ডুয়াল স্ট্যাক যেটা আছে এটাই মূলত আমাদের রাউটারের মধ্যে আছে। আমাদের যে রাউটারগুলো ওইটার ভেতরে গেলে দেখবেন যে IPv4 আর 6 এর জন্য আলাদা করে সুইচিং অপশন আছে। সুইচিং বলতে আপনি IPv6 কি আপনি রাখতে চান নাকি শুধু IPv4 রাখতে চান, এরকম অপশনস আছে রাউটারের ভেতরে। তো বর্তমানে যেটা করা হচ্ছে যে একই রাউটারের ভেতরে এই IPv4 এরও সাপোর্ট এবং IPv6 এরও সাপোর্ট, দুইটার সাপোর্টই প্রোভাইড করা হচ্ছে। দুইটাই সাপোর্ট করবে। আপনি IPv4 টাইপের প্যাকেট যদি পাঠান সেটাও সাপোর্ট করবে, 6 টাইপের প্যাকেট পাঠালে সেটাও সাপোর্ট করবে। সো যখন দুইটাই প্যারালালি আমার সাপোর্ট করে কোন একটা ডিভাইসের মধ্যে, সেটাকে বলা হয় ডুয়াল স্ট্যাক। ডুয়াল স্ট্যাক বলা হয়। আর এইটা ছাড়া আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে টানেলিং। তো টানেলিংটা কোন কাজে ব্যবহার করা হয়? টানেলিং হলো যে মনে করেন আপনি যে সেন্ডার আছেন, সেন্ডার আপনি IPv6 এর, আপনার ডিভাইস IPv6 এ কাজ করে, আপনার যে রিসিভার আছে আদার সাইডে সেও মনে করে IPv6 এ হচ্ছে কাজ করে। এখন মাঝখানে যে আবার নেটওয়ার্ক আছে, মাঝখানে যে নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক হচ্ছে আবার IPv6 সাপোর্ট করে না, এই জন্য এটাকে বলা হচ্ছে যে IPv4 এর রিজিয়ন। তাহলে সিচুয়েশনটা হচ্ছে এরকম, আপনার সাইডে আপনি IPv6, আপনার রিসিভারের সাইডেও IPv6, বাট মিডলের যে নেটওয়ার্কের ইনফ্রাস্ট্রাকচার আছে ওইগুলা খুব একটা সুবিধাজনক না। ওইখানে শুধুমাত্র আমার IPv4 যেটা আছে ওইটাই সাপোর্ট করে। তো সেক্ষেত্রে আমার কি হবে? সেক্ষেত্রে আমার যেটা হবে যে আপনি একটা প্যাকেট সেন্ড করবেন, এই যেখান থেকে আপনি সেন্ড করতেছেন বাম পাশ থেকে, আপনি IPv6 এর হেডার অ্যাড করেই সেন্ড করবেন। সেটা করলেন। এখন এই প্যাকেটটাকে কিন্তু আমার IPv4 এর যে রিজিয়ন আছে, মানে এই মাঝখানের জায়গায় শুধু IPv4 ই সাপোর্ট করে। এখন এই 6 এর হেডার নিয়ে তো আর আপনি 4 এর ভেতরে এখান দিয়ে যেতে পারবেন না। এর জন্য আপনাকে কি করতে হবে, এই রাউটারটা যেটা আপনাকে করবে যে আপনার এই 6 এর হেডার সহ পেলোড যেটা আছে, পেলোড মানে আপনার ডাটা, ওই যে তথ্য যেগুলো পাঠাই আমরা ABCD, মানে আমাদের মেসেজ, ওইগুলা পেলোড এন্ড তারপর হেডার, এই হেডার পুরাটার সাথে একটা IPv4 এর হেডার অ্যাড করে দেবে। মানে এটার সাথে আপনাকে কম্প্যাটিবল করে দিল এই নেটওয়ার্কের সাথে, জাস্ট একটা হেডার অ্যাড করে, এবং সেই হেডারটা ইউজ করে আপনি এই IPv4 এর অঞ্চল এটা পার করবেন, এখানে আসবেন। এইখানে আসার পর এই দিকে তো IPv6 এরই সাপোর্ট আছে, তখন আর আপনার ওই 4 এর হেডার দরকার নাই। ওইটাকে আপনি ফেলে দিয়ে আবার এই যে IPv6 এর যে হেডার আছে ওইটা দিয়ে পরের যে রিসিভার তার কাছে চলে যাবে। এটাই হচ্ছে আমার টানেলিং। সো টানেলিং হচ্ছে এমন, সেন্ডার রিসিভার দুইজনে IPv6, বাট মাঝখানে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার IPv4 সাপোর্ট করে। সো সেন্ডার যখন একটা মেসেজ পাঠায় ওইটা ওই IPv4 রিজিয়নে গিয়ে IPv4 এর হেডার ইউজ করে, এবং আদার সাইডে যখন সে বের হয়ে যায় তখন সে আবার IPv6 এর হেডারটা ইউজ করে, 4 এর হেডারটা ওইটা বাদ দিয়ে দেয়, ডিসকার্ড করে রিসিভারের কাছে হচ্ছে পৌঁছে যায়। তো এটা হচ্ছে আমার স্যার টানেলিং। এখানে IPv4 থেকে 6 এ মানে এটা যে কনভার্ট করছে এটা কি রাউটার করে? হ্যাঁ, রাউটার করে দেবে। এইখানে ওই সাপোর্টটা থাকতে হবে, টানেলিং সাপোর্ট আমার থাকতে হবে। ওকে স্যার। এরপরে আছে হচ্ছে হেডার ট্রান্সলেশন। হেডার ট্রান্সলেশনটা আর এখন এই যে এইটার সাথে একটু আপনারই লাগতে পারে যে হেডার ট্রান্সলেশন দেখি। হেডার ট্রান্সলেশন হলো স্টিল সেই আপনি যে সেন্ডার আছেন, আপনি IPv6 আছেন, বাট আপনার রিসিভার যে আছে সে হচ্ছে আবার IPv4 এর, এবং
মাঝখানের নেটওয়ার্ক সবকিছু ঠিকঠাক আছে, তাতে কোনো সমস্যা নেই। আপনি IPv6 সাপোর্টেড, মাঝখানের যে নেটওয়ার্ক আছে IPv6 সাপোর্টেড, বাট আপনার যে রিসিভার আছে সে হচ্ছে আবার IPv4 সাপোর্টেড, সে 6 সাপোর্ট করে। তখন এখানে আমি কি করব? সেক্ষেত্রে যেটা করা হয় যে আপনি IPv6 এর হেডার দিয়ে মেসেজ পাঠালেন, সেটা গেল IPv6 রিজিয়ন, নো প্রবলেম, সেটা সামনের দিকে গেল। এইখানে এসে এই যে 6 এর যে হেডার আছে এটা টোটালি বাদ দিয়ে এখানে 4 এর যে হেডার আছে ওইটা বসে যাবে, এবং 4 এর হেডার নেই, এটা পরবর্তী যে জায়গা আছে এই এতটুকু জায়গা, এটা 4 এর হেডার নিয়ে হচ্ছে যাবে। এটার সাথে আগেরটার কিন্তু একটু পার্থক্য আছে। এটাকে বলতেছে যে হেডার ট্রান্সলেশন, আর এইটা ছিল টানেলিং। টানেলিং এর মধ্যে যেটা করে দেখেন যে আগের সবকিছু কিন্তু থাকে, এটা সবই থাকে, থাকার মধ্যে তার উপরে আবার IPv4 দিয়ে দেয়, বিকজ এখানে রিজিয়ন IPv4 এর। কিন্তু আমার এটার ক্ষেত্রে যেটা করে, এটার ক্ষেত্রে কিন্তু এখানে ওইরকম কিছু দিচ্ছে না, কারণ মাঝখানে রিজিয়ন 6 সাপোর্টেড, এখানে চলে যায়। এখানে যাওয়ার পর এই জিনিসটাকে টোটালি বাদ দিয়ে দেয়, 6 কে টোটালি বাদ দিয়ে দিয়ে 4 বসায়, 4 বসিয়ে তারপর ডিভাইসের মধ্যে চলে যায়। তো এটা হচ্ছে আমার হেডার ট্রান্সলেশন। আর হ্যাঁ, তাহলে এখানে আমরা একটা সামারাইজ করি যে বিষয়টা কি। তাহলে এটা হলো যে আমার IPv6 is the future, so eventually we must transition from IPv4 to 6। সেক্ষেত্রে আমাদের কি কি ওয়ে আছে? ডুয়াল স্ট্যাক, যেখানে কিনা দুইটাই সার্ভিসই প্যারালালি কাজ করে, দুইটারই সাপোর্ট আছে। টানেলিং, টানেলিং হচ্ছে যদি আপনার যে রিসিভার আছে, আপনার পিসি এন্ড আপনার রিসিভারের পিসি দুজনে IPv6, মাঝখানে নেটওয়ার্কে গোলমাল IPv4, সেক্ষেত্রে টানেলিং। এবং যদি এমন হয় আপনি IPv6, নেটওয়ার্কও 6 সাপোর্ট করে, কিন্তু কারো হচ্ছে IPv4 এর কম্পিউটার আছে রিসিভার, সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে হেডার ট্রান্সলেশন। পরীক্ষার মধ্যে এরকম থাকে যে আমরা এই যে ট্রানজিশনটা যে করব, এটা রিজনটা কি, ট্রানজিশনের রিজন কি? প্রথম কথা হচ্ছে রিজন কি? রিজন হচ্ছে আমার ভবিষ্যৎ হচ্ছে IPv6, এটার বাড়তি সুবিধা আছে, ফ্লেক্সিবিলিটি আছে, এটা নেটের মতো যে কমপ্লেক্সিটি এগুলোকে দূর করে, এবং এটার মাধ্যমে ওই যে সিমলেস যে সুবিধাগুলো যেগুলো ছিল এখানে, এনহ্যান্স সিকিউরিটি, QoS, এগুলো ভালো দিক। সো আমাদের এটাই ট্রানজিশন করতে হবে। ট্রানজিশন করার জন্য এখন কি কি ওয়ে আছে? এই যে তিনটা ওয়ে আছে, কোন ক্ষেত্রে কোনটা একটু চিত্র দিয়ে এই যে এগুলো একটু বর্ণনা করে দিলে পরে হয়ে যাবে আর কি, আশা করি। স্যার হেডারের ক্ষেত্রে আইপিটা মানে রিসিভার আর সেন্ডারের আইপিটা কিভাবে কাজ করে স্যার? আমার তো হচ্ছে ও, হ্যাঁ, এটার জন্য আপনার হেডারটা বোঝার কি দরকার ছিল? ওইটা বুঝলে আপনি এই যেখান থেকে হেডারের ভেতরে সোর্সের অ্যাড্রেস আর ডেস্টিনেশন অ্যাড্রেস মানে আইপি গুলো এগুলো দেয়া থাকে, 4 এর ক্ষেত্রেও দেয়া থাকে, 6 এর কিন্তু স্যার ক্ষেত্রেও দেয়া এখানে থাকে। এখানে মিক্সার মানে IPv4 আর IPv6 মানে দুইটাই হচ্ছে এলাও করে একসাথে। ওইটা ট্রান্সলেশনের জন্য মানে রাউটারের মধ্যে ফাংশনালিটি থাকতে হবে যে এই ডিভাইসটার জন্য আমি দুইটা আইপির ব্যবস্থা রাখছি, যে 6 ও সাপোর্টেড অথবা 4 ও সাপোর্টেড। তো পুরো এই সাপোর্ট। টোটাল কাজটা আপনার রাউটারের উপর দায়িত্ব। রাউটারই এই ডিভাইসটার জন্য যে এটার 6 এর আইপি এরকম হলে 4 এর আইপি কত, এই বিষয়গুলো এই রাউটারগুলোই ম্যানেজ করবে, মানে যেখানে গিয়ে আমরা ট্রান্সলেশনটা হচ্ছে ওই জিনিসটাই ম্যানেজ করে দেবে। এটা আমাদের ইসের মধ্যে না যে কিভাবে আসলে ট্রান্সলেশন টোটালটা হচ্ছে, রাউটারই এগুলো ম্যানেজ করবে যে ওর অ্যাড্রেসটা এখান থেকে তো আমার এই 6 আর কাজ করবে না, তাহলে এই 6 এর জন্য যে অ্যাড্রেস আছে ডেস্টিনেশন অ্যাড্রেস, ওই ডেস্টিনেশন অ্যাড্রেসটা যে ডিভাইসটাকে বোঝায় ওই ডিভাইসের 4 এর অ্যাড্রেসটা কত সেটা তো বের করতে হবে। এগুলো এই রাউটারে ট্রান্সলেট করে দিতে হবে। এখানে অবশ্যই হচ্ছে আমার ওই সিস্টেমটা আছে, এই হেডার ট্রান্সলেশন যে বিষয়টা না, এই হেডার ট্রান্সলেশনের মধ্যে এইটা কিভাবে ট্রান্সলেট করে ওই বিষয়টা আছে। বাট হেডার ট্রান্সলেশন আমাদের ডিরেক্টলি মানে ডিটেইলে পড়ার কোনো ই নাই, নরমালি যেভাবে আছে শুধু বোঝার জন্য। তাহলে আমরা আশা করি পরেরটায় যেতে পারি, এবং এটা আমাদের ফ্যামিলিয়ার টপিক, যে নেটের যে টপিকটা, এটাকে শুধু এখন একটু ঝালাই করে নিতে হবে নতুন করে। এখানে আমরা দেখি কি কি পরিচিত আছে, এটা অলরেডি দেখে ফেলছি, চেঞ্জ করে দেয় কি করে না করে এটা দেখে ফেলছি, কোথায় ব্যবহার করা হয়, আর ট্রান্সলেশন, ইনকামিং ট্রাফিক, আউটগোয়িং ট্রাফিক যেগুলো আছে এই সবগুলো সম্পর্কে আমরা পরিচিত, তো এগুলো আমার রিডিং করার কোনো দরকার নাই। এই চিত্র আমরা দেখছি অলরেডি, এগুলো আমাদের পড়া শেষ। এখানে একটু অ্যাডভান্টেজ গুলো দেখি। অ্যাডভান্টেজ যে নেট আমাদের কি সুবিধা করে, এটা প্রথমত আমাদের যে লিমিটেড নেটটার ইউজ করার কারণটা কি? আচ্ছা, নেট ইউজ করার কারণটা কি আপনারা কেউ বলেন দেখি, কোশ্চেন তো আসতেই পারে পরীক্ষার মধ্যে, নেটটা কি কারণে ইউজ করি, কেন করতে হবে, মানে আমার দরকারটা কি, না করলে কি হইতো না?
আর ওই যে পাবলিক আইপি গুলোকে প্রাইভেট আইপিতে, সরি, প্রাইভেট আইপি গুলোকে পাবলিক আইপিতে পাবলিকে কনভার্ট কনভার্ট করার জন্য স্যার। আর হচ্ছে আমাদের সিকিউরিটি পারপাস আছে, আমরা যেন হচ্ছে যে মানে যেখানে আমরা পাঠাবো ওখানে যেন ডিরেক্ট আমরা ডিভাইস তার আইপি জানতে না পারি, জানতে ওখানকার না যেন পারে। পোর্ট বা মানে সিকিউরিটি পারপাস আছে হুম। স্যার, আর মেইনলি এটা নেট ইউজ করা হয়। আরেকটা বিষয় আছে, আমরা এই আর একটা হচ্ছে একাধিক বাড়িতে স্যার একরকম আইপি ইউজ করা হইতে পারে হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে। আরেকটা হচ্ছে আচ্ছা, আপনার একাধিক বাড়িতে এক আইপি কেন আমরা ইউজ করব সেটা বলেন। ওই হচ্ছে আমাদের লিমিটেশনের জন্য, মানে Yes, আমাদের exactly. আইপি ফোর হচ্ছে কম। আমি হচ্ছে এইটাই মানে পড়তেছিলাম, শুনতে যাইতেছিলাম, এইটাই মেইন রিজন আর কি, একদম প্রথম রিজন এটা যে আমাদের লিমিটেশন আছে আইপির। আবার 4 এর একটা লিমিট আছে, ওই লিমিট দিয়ে আমি ইউনিক ভাবে সবাইকে আইপি দিতে পারবো না। সো ওই লিমিটেশনটা দূর করার জন্যই আমরা এই নেটিং বা যা কিছু আছে এগুলো আনছি। এটাই হলো মেইন রিজন। পাশাপাশি সিকিউরিটি এন্ড আদার্স এগুলো আমাদের সুবিধা আছে। তাহলে আমাদের এখানে ওই যে ইগুলা চলে আসছে এখন, যে বিভিন্ন ক্লাসিফিকেশন। লাইক প্রথমে যেটা আছে আমাদের নেটের, এটা হচ্ছে স্ট্যাটিক নেট। স্ট্যাটিক নেট আমরা জানি এই যে স্ট্যাটিক নেটে কি করে, এই প্রাইভেট আইপি এটাকে ম্যাপ করব এই পাবলিক আইপির সাথে, এই প্রাইভেট আইপি এই পাবলিক আইপি। সো ইউনিক ভাবে আমি ম্যাপ করে দিচ্ছি। এবং এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, একটা প্রাইভেট আইপির সাথে আপনি যে পাবলিক আইপিকে ম্যাপ করবেন, ওই পাবলিক আইপিকে আবার অন্য ডিভাইসের সাথে কিন্তু আপনি ম্যাপ করতে পারবেন না। মানে পাবলিক আইপি গুলো শুধুমাত্র একটা ডিভাইসই আবার ইউজ করতে পারবে এখানে। যেমন এখানে যে 113.5 এটাকে ইউজ করতেছে এই প্রথম, তারপরে পরেরটা যেটা আছে, মানে ইউনিক আমার ম্যাপিং হতে হবে। একটা পাবলিক আইপিকে মাল্টিপল কিন্তু ইউজ করতে পারবে না স্ট্যাটিক নেটের ক্ষেত্রে। এস না। এরপরে আমরা ডাইনামিক জানি। এখন ডাইনামিকের ক্ষেত্রে কথা আছে, ডাইনামিকের ক্ষেত্রে কিন্তু আমরা ওই যে কি বলে রেঞ্জ ইউজ করি। তো রেঞ্জের মধ্যে কিরকম বলা থাকে যে এই প্রাইভেট আইপি গুলা এই কি বলে পাবলিক আইপি গুলা রেঞ্জের ভেতর থেকে ইউজ করতে পারবে। তবে রেঞ্জের ভেতর ইউজ করার ক্ষেত্রে একটু লিমিটেশন আছে। রেঞ্জের ভেতর ইউজ করার ক্ষেত্রেও এখানে লেখাটা কিভাবে করা যায়, মনে করি আমার পাবলিক আইপি আছে আমার 345, আমি এইভাবে বুঝাই, আমার কাছে এখন ইটা নাই, ডিভাইস থাকলে পরে ভালো হইতো। হ্যাঁ, মনে করি পাবলিক আইপি আছে আমার 345, এইভাবেই ধরেন যে 345 পাবলিক আইপি, আর আমার প্রাইভেট আইপি আছে হচ্ছে 123 এরকম আছে। এখন এই ক্ষেত্রে এইটাই মনে করি আমার রেঞ্জ, মানে ডাইনামিক কিসের রেঞ্জটা এরকম। এখন এদের তিনজন যে আছে এরা এই পাবলিক আইপির যে কোনটা ইউজ করতে পারবে, এক এক সময় হচ্ছে এক একটা ইউজ করতে পারবে। লাইক 3 এখন কমিউনিকেট করতে চাইলো, 3 যদি পাবলিক আইপি 3 অ্যাক্সেস করতে চায় এখন নো প্রবলেম। পরবর্তীতে হয়তো আরেকবার কমিউনিকেশন করার সময় 4 কে ইউজ করলো পাবলিক আইপি, তো ওইটা নিয়ে আমার প্রবলেম নাই। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে একই সাথে যখন কেউ হচ্ছে আমার এই 3 কে মনে করি কেউ এখন ইউজ করতেছে, লাইক এই 3 ইউজ করতেছে এই 3 কে, মানে পাবলিক আইপি কে ইউজ করতেছে প্রাইভেট আইপি, সে ইউজ করতেছে। এই টাইমে কিন্তু অন্য কেউ লাইক এই 2 হচ্ছে এই 3 কে ইউজ করতে পারতো না, এটা পসিবল না। যে অলরেডি যদি পাবলিক আইপি এখন ইউজ হয়ে থাকে, এই অন্য কেউ এসে কিন্তু ওই টাইমে এসে এটাকে ইউজ করতে পারবে না। এখন 3 এটাকে ইউজ করার পর যখন মানে আমার কাজ শেষ হয়ে যাবে, এটাকে ছেড়ে দিবে এরকম, তখন হয়তো পরবর্তীতে 2 যদি চায় তাহলে সে এই 3টাকে ইউজ করলো, ওইটা সমস্যা নেই। কিন্তু একই সাথে দুইজন প্রাইভেট আইপি এই পাবলিক আইপি একই টাইমে ইউজ করতে পারবে না। ডাইনামিক ঠিক আছে, কিন্তু একই টাইমে কিন্তু ইউজ করতে পারবে না, এটা হচ্ছে ঝামেলা। এখন এই জিনিসটাকে করা পসিবল হচ্ছে, এইটাও করা পসিবল, মানে আপনি একই সাথে একই পাবলিক আইপি দুইজন ইউজ করবেন, এটাও আবার করা পসিবল। সেটাই হচ্ছে আমার পরেরটা, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। কিভাবে করতে পারি, তো এটা যেটা বলছিলাম এটা হচ্ছে আমার এই যে নেট, ডাইনামিক নেট। আর এই প্যাট যেটা আছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, এটার ক্ষেত্রে কি হবে আমি এখানেই দেখাই। এটা আমি মুছে ফেলবো আর কি পরে, এটা আপনাদের কনফিউশন লাগতে পারে। প্যাটের ক্ষেত্রে কি হবে, প্যাটের ক্ষেত্রে মনে করেন যে 2 যেটা আছে, 2 এর জন্য এই 3 তো আমার আইপি, এই আইপির সাথে একটা পোর্ট অ্যাড করে দেওয়া হবে। যে 3 মনে করি 2 এর জন্য যে পোর্টটা ইউজ করবে সেটা হচ্ছে 2, আর এই 3 এর জন্য যে পোর্টটা ইউজ করবে ওই পাবলিক আইপিটা ইউজ করবে, লাইক 3 কে ইউজ করবে, জাস্ট পোর্টটা হয়ে যাবে 3 এর জন্য, 3 এর জন্য আরেকটা পোর্ট হয়ে যাবে। তো এইভাবে যদি ডিজাইন করা হয়, মানে পোর্টের মাধ্যমে যদি জিনিসটাকে ডিজাইন করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমার দুইটা যে আইপি আছে প্রাইভেট আইপি, তারা একই সাথে ওই পাবলিক আইপিটাকে ইউজ করতে পারবে। বিকজ
একজন ইউজ করতেছে ওই পাবলিক আইপিটার 2 এর পোর্ট, আরেকজন ইউজ করতেছে ওই পাবলিক আইপিটার 3 এর পোর্ট, মানে নিজস্ব একটা আলাদা পোর্ট আছে তাতে। এইভাবে করে যদি আমি কি বলে নেটিং করি, নেটই তো দিন শেষে ওইটাকে বলা হয় প্যাট, মানে এক্সট্রা একটা পোর্ট অ্যাড করলাম, ওইটাকে বলা হয় প্যাট। তাহলে এই প্যাটের জন্য আপনার স্ট্রাকচারটা কিরকম থাকে দেখেন, এই যে এরকম। এটা অলরেডি আমাদের দেখা শেষ, যে আমাদের ওখানে এক্সট্রা করে হচ্ছে পোর্ট অ্যাড করে দেব। পোর্টের ইনফরমেশনটা যখন আমি অ্যাড করে দিব, তখন এই যে ডিফাইন যে ডিভাইস আছে এখানে দেখেন পাবলিক আইপি এখানে কয়টা আছে, এই যে এই দুইটা দেখেন, এই দুইটা, এই দুইটার মধ্যে কিন্তু এই যে দুইটাই কিন্তু সেম, বাট প্রাইভেট আইপি দুইটা কিন্তু ডিফারেন্ট। এখন দুইজনই এটাকে ইউজ করতেছে। পসিবল কিভাবে? পসিবল হচ্ছে আমার এখানে যে পোর্টগুলো অ্যাড করছে পোর্টগুলোর মাধ্যমে। পোর্টগুলো ডিফারেন্ট হওয়ার কারণে আমরা সেম পাবলিক আইপিটা, এটা হচ্ছে ডিফারেন্ট প্রাইভেট আইপি, এটাকে ইউজ করতে পারছে সেম পাবলিক আইপি, এবং একই টাইমেও ইউজ করতে পারবে কারণ পোর্টটা এখানে ডিফারেন্ট আছে। তাহলে স্যার, হ্যাঁ, এই পোর্ট জিনিসটা কি ফিজিক্যাল নাকি কোনো অ্যাবস্ট্রাক্ট জিনিস? পোর্ট কি আসলে? পোর্ট হচ্ছে এটা ইসের মধ্যে, এটা ফিজিক্যালও হইতে পারে। আমার পোর্ট হলো ওই যে ইন্টারফেস বলি না, ফাস্ট ইথারনেট পোর্ট, FA00 ইত্যাদি ইত্যাদি। তো ওই পোর্টগুলোর যে আইডেন্টিফায়ার যেটা আছে ওইটা, ওই আইডেন্টিফায়ার যেটা আছে সেটাই হচ্ছে এখানে ইউজ করা যেতে পারে। কারণ একটা ডিভাইসের যে পোর্ট আছে, পোর্টের আইডেন্টিফায়ার কিন্তু সেম হবে না কখনো। পোর্ট লিমিটেড স্যার। পোর্ট হচ্ছে আমার লিমিটেড থাকে, এবং ডিভাইসও কিন্তু আপনার লিমিটেডই, কারণ যতগুলা পোর্ট আছে ততগুলা পিসি আপনি কানেক্ট করতে পারবেন। সো প্রত্যেকটা পিসির জন্য একটা আলাদা করে পোর্ট আপনি অ্যাসাইন করতেই পারবেন, বিকজ পোর্ট আছে, পিসি আছে, সো আপনি প্যাটও করতে পারবেন। স্যার নেটে তাহলে পোর্ট ইউজ হয় না? না, নেটের মধ্যে ডিরেক্টলি পোর্ট ইউজ হয়। আমরা তো মিডের মধ্যে যেটা দেখছিলাম ওইটা একটা সামারাইজ, মানে আমরা ওটা এগুলোকে সামারাইজ। আলাদা করে দেখি নাই। ওই সময় বিষয়গুলো একসাথে সবগুলা ছিল, জাস্ট ট্রান্সলেশন যে করে ওইটা বুঝছিলাম। যেমন এই চিত্রের মধ্যে এত কিছু নাই, ট্রান্সলেট করে সেটা বুঝছিলাম। কিন্তু এটার মধ্যে আরো বিভিন্ন টাইপ আছে, স্ট্যাটিক, ডাইনামিক এন্ড প্যাট। প্যাট হচ্ছে জাস্ট এখানে পোর্টের ইনফরমেশন অ্যাড করা হয়, এন্ড সেম পাবলিক আইপি কে মাল্টিপল প্রাইভেট আইপি ইউজ করতে পারে পোর্টের মাধ্যমে আলাদা করার মাধ্যমে। স্যার, প্যাটে তো তাহলে মনে হয় সুবিধা বেশি, যে হ্যাঁ একটা আইপি থাকলেই হইলো আমার কাছে হ্যাঁ, পাবলিক। সেটাই তো, প্যাটে তো সুবিধাই, এবং আমার প্যাটেই তো ইউজ করে, মানে প্যাটটাই সম্ভবত আমাদের ইউজ করে। নেট যদিও বলি নেট প্যাট সেই একই জিনিস, ট্রান্সলেশনই, বাট ইউজ করে আমার এইটাই। স্যার আমরা তাহলে প্রজেক্টে যেটা ইউজ করতেছি স্যার এটাও কি প্যাড? না, প্রজেক্টে যেটা ইউজ করতেছি ওইটা হচ্ছে আপনার হয় ডাইনামিক অথবা স্ট্যাটিক, দুইটার মধ্যে একটা ইউজ করতেছি। প্রজেক্ট অ্যাড করতে পারবো স্যার, বা যদি হ্যাঁ, চেষ্টা করি? প্যাটও করতে পারবেন, বাট ওই ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই, আপনি এক্সপেরিমেন্টালি করতে পারেন। ওইটার মধ্যে এক্সট্রা শুধু একটা কমেন্ট দেয়া লাগে ভেতরে, কমেন্ট দিয়ে দিলে তখন ওই একটা আইপি কে সবাই ইউজ করতে পারে। এক্সপেরিমেন্টাল করতে পারেন, নো প্রবলেম। ওকে স্যার। তাহলে এখানে তেমন কিছু নাই, ওই যে মাল্টিপল ডিভাইস লোকাল নেটওয়ার্কে শেয়ার এ সিঙ্গেল পাবলিক আইপি অ্যাড্রেস, যেটা কিনা মূল ধারণা যে একটা পাবলিক অ্যাড্রেসকেই সবাই শেয়ার করতে পারতেছি ডিফারেন্ট পোর্ট নাম্বারকে ইউটিলাইজ করে। এখানে সবই বলা আছে, মানে যেটা বললাম ওই জিনিসগুলো বলা আছে। তাহলে আশা করি এখান থেকেও আমরা মুভ করতে পারি সামনের দিকে। সামনে তো কিছু নাই, আমাদের ব্যাকে যেতে হবে। হ্যাঁ, এখন আমরা ওই যে আগের দিকে যা কিছু আছে, জাস্ট এই যে অংশটা, এই যে হেডার, হেডার সম্পর্কে তথ্যগুলো দেখি, তারপরে দেখা যাক। এখানে যে হেডারটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যেটা বলতেছিলাম, যে নেটওয়ার্ক লেয়ারে আমার যে ডাটাটা থাকে, ডাটার সামনে, হেডার মানে সামনে আর ট্রেলার মানে পেছনে, ডাটার সামনে দুই ধরনের এরকম ব্লক অ্যাড হতে পারে, যেটাকে হেডার বলা হয়। তো IPv4 এর জন্য হেডারের একটা স্ট্রাকচার আছে, IPv6 এর জন্য হেডারের একটা স্ট্রাকচার আছে। 6 এর স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছেন, অনেক সহজ তুলনামূলক। আর এখানে এই যে কিছু আইডেন্টিফায়ার আছে, যেমন হলুদ রঙের যেগুলো আছে, যে যে ফিল্ড নেমগুলো আছে, ফিল্ড নেমগুলো যেটা IPv4 আর 6 এর সেম, হলুদ রঙের যেগুলো এগুলো সেম সেম সেম। আর রেড যেগুলো আছে সেগুলো হচ্ছে এগুলো রাখা হয় নাই, IPv6 ওগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর ব্লু এন্ড আদার যে কালার আছে এগুলো বলা আছে, পজিশন চেঞ্জ করছে বিভিন্ন জায়গায়, এক একটা জায়গা অন্য জায়গায় হয়ে গেছে এগুলো। আর নতুন ফিল্ড যেগুলো, এই যেটা হচ্ছে নতুন ফিল্ড। যাই হোক, আমরা এইগুলা সম্পর্কে এখন ডেসক্রিপশনটা দেখি যে কোনটা কি। এগুলা সিরিয়ালি, যে আমি এখানে একটা টেবিল অ্যাড করে দিয়েছি, এখানে তথ্যগুলো আছে। এগুলো ডিরেক্টলি মুখস্থ করার কিছু না, তবে আপনার এই যে শর্ট ফর্মটা দেখে একটু বোঝার চেষ্টা করতে হবে যে কাহিনীটা কি।
তাহলে আমরা IPv4 যে আছে ওইটার হেডারটা দেখি, ওইটার ভেতরে কি থাকে। এই যে এরকম সিরিয়ালি দেওয়া আছে, দেখি টোটাল সিরিয়ালি দেওয়া আছে। তাহলে প্রথম যে ফিল্ড আছে সেটা হচ্ছে ভার্সন, ভার্সন ফিল্ড বলা হচ্ছে। ভার্সন ফিল্ডের মধ্যে আপনার আইপির ভার্সন কি হতে পারে, 4 হতে পারে অথবা 6 হতে পারে। সেই 4 বা 6 যেটা আছে, যেমন IPv4 এর জন্য ভার্সনটা হবে আমার 4। 4 কে আমি যদি করি, বাইনারি করি, আমার কত আসে 10111, তাহলে আসবে এটা না 4 100 স্যার। ও 1 ফিচার, হ্যাঁ 100। 3 হতো, আচ্ছা 100 হবে। তাহলে 0100 4 বিট। এখানে 4 বিট রাখতে হবে, তবে এইভাবে রাখতে হবে। আর সেম জিনিসটাই আমার IPv6 আছে, 6 এর জন্য আলাদা বক্স করে দিয়েছি আমি, এখানে আছে, এই যেখানে আছে এখানে 6 আর কি। তো 4 এর জন্য আপনার এই 4 যেটা আছে 4 বিট, এই 4 বিট আপনাকে এই ভার্সন যে ঘর আছে ওই ঘরের ভিতরে রাখতে হবে, 4 বিট করে রাখতে হবে যে ভার্সন 4। আর 6 এর ক্ষেত্রে 6 রাখতে হবে, 6 কে বাইনারি করে তারপর যেভাবে আসে সেটা। IHL হচ্ছে হেডারের লেন্থ, ইন্টারনেট হেডার লেন্থ। হেডারের যে টোটাল লেন্থ আছে সেইটাকে হচ্ছে প্রকাশ করা হয়। এখন সেটা প্রকাশেরও নিয়ম আছে। আমি এই জিনিসগুলা মানে আগের বার বা তারও আগের বার অনেক ডিটেইলে পড়াইছিলাম, বাট এতটা প্যাশন নিয়ে কেউ কোশ্চেন করবে না, তো মনে হয় না এত দূর যাওয়ার দরকার আছে। এখানে একটা বিষয় আছে যে এখানে মাত্র কিন্তু 4টা ঘর আছে। এখন 4টা ঘর বলতে 4টা বিট আছে। 4টা বিটের মধ্যে আমার এখানে 32 বিট ওয়ার্ড গুলাকে, 32 বিট ওয়ার্ড হলো যে আমার টোটাল যে হেডারের লেন্থ আছে এটা কিন্তু মানে বড়, এটা 1456 বা সামথিং হচ্ছে বাইটের মতো হয়, বাইট অথবা বিট, হ্যাঁ যেটা আছে ওইরকম হয়ে থাকে। তো ওইটাকে আমার 32 দিয়ে ভাগ করতে হবে। 32 দিয়ে ভাগ করলে পরে আপনি একটা সংখ্যা পাবেন, সেই সংখ্যাটাকেই আমার এই যে এই জায়গার মধ্যে বসাইতে হবে, মানে বাইনারি ফরম্যাটে। এগুলো আপনাদের ডিটেল জানার দরকার নাই, মানে এটার সিস্টেমটা হচ্ছে ওইরকম যে এটা 4 বিটের একটা ঘর আছে, আর হেডার লেন্থ হচ্ছে হেডারের যে লেন্থ আছে ওইটা। তো এতটুকু জানলে পরে আপনাদের জন্যই না, কোনটা বসাবো কি বসানো লাগে ওইগুলো অতটা ইম্পর্টেন্ট না, তবে আপনার মনে রাখার সুবিধার্থে, আন্ডারস্ট্যান্ডিং এর সুবিধার্থে আপনি এগুলা পড়তে পারেন। এরপর আছে টাইপ অফ সার্ভিস। তো টাইপ অফ সার্ভিস হচ্ছে ওই যে কোয়ালিটি অফ সার্ভিস যেটা আছে QoS, এটার জন্য 8 বিট বরাদ্দ আছে, 8 বিট। এবং কোয়ালিটি অফ সার্ভিস মানে হলো ওই যে কিছু প্যারামিটার বলছিলাম, যে আপনি নর্মাল স্ক্রলিং করতেছেন, মানে নর্মাল ওয়েব পেজ ব্রাউজিং করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 5 Mbps ডাটার দরকার নাই, নর্মাল ওয়েব পেজ। বাট 4K ভিডিও স্ট্রিমিং করেন, আপনার কিন্তু হিউজ পরিমাণ ডাটা লাগবে। আর কথা বলতে যান, কথা বলতে গেলে কিন্তু ল্যাটেন্সি আমার কম থাকতে হবে, ল্যাটেন্সি বেশি হলে কাজ হবে না। তো বিভিন্ন ধরনের সার্ভিসের আমার বিভিন্ন ধরনের কি বলে সার্ভিস টাইপ দরকার, কারো ক্ষেত্রে ব্যান্ডউইথ দরকার, কারো ক্ষেত্রে হচ্ছে ল্যাটেন্সি কম দরকার। তো এই জিনিসগুলোকেই ডিফাইন করার জন্য যে এই প্যাকেটটা যেটা আছে, প্যাকেটটা, এই প্যাকেটটা কি কোনো গেম থেকে জেনারেট হচ্ছে, মানে এটা কি গেমের প্যাকেট নাকি একটা ওয়েব ব্রাউজিং এর প্যাকেট, ওই জিনিসটা এখানে আইডেন্টিফাই করে দেওয়া থাকে। এইটার উপর বেস করে আপনার যে রাউটার আছে সে আপনাকে সার্ভিস প্রোভাইড করতে পারে, যে এখানে মনে করেন গেমের জন্য একটা বিট দেওয়া থাকলো, তো যখন রাউটার দেখবে এটা তো গেমের প্যাকেট, তাহলে হয়তো প্রায়োরিটি বেশি দিবে এটাকে, তো এরকম একটা বিষয় আছে। আর টোটাল যে লেন্থ আছে, টোটাল লেন্থ হচ্ছে আমার এই হেডার, মানে হেডার তো আমার শুরুতে থাকেই, হেডারের পরে কিন্তু আমার ডাটা থাকে, আমাদের যে মেইন ডাটা কিন্তু থাকে। তো ওই হেডার এবং ডাটা সহ টোটাল আমার লেন্থ কতটুকু, কত বিট, তো সেইটা ডিফাইন করা হয় যেখানে বলা আছে হেডার প্লাস ডাটা। টোটাল লেন্থটা আমার এই 16 বিটের এখানে রাখা হয়, টোটাল লেন্থটা এখানে রাখা হয়, যেমন কত বিটের ডাটা আছে। আইডেন্টিফিকেশন, ইউনিক আইডি থাকে। আমাদের যে কি বলে ফ্র্যাগমেন্ট একটা বিষয় আছে, ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট বলে একটা কথা আছে। ফ্র্যাগমেন্টটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনার প্যাকেটের তো একটা নির্দিষ্ট সাইজ আছে, এখন এই সাইজের প্যাকেট একটা নেটওয়ার্কের ভেতর দিয়ে যেতে চাচ্ছে। এখন যে নেটওয়ার্কের ভেতর দিয়ে যাবে ওই নেটওয়ার্কের যে ডিভাইসগুলো আছে, ডিভাইসগুলোর আসলে খুবই দুর্বল। কারণ ডিভাইসগুলো কি করে, ডিভাইসগুলো ওই টোটাল প্যাকেটটাকে একবারে পাঠাতে পারবে না, মানে আপনি যে প্যাকেটটা দিচ্ছেন ওই প্যাকেটটাকে হচ্ছে একবারে সে পাঠাতে পারবে না নেটওয়ার্কের ভেতর দিয়ে। তো তারা কি করে, আপনার যে প্যাকেট আছে, প্যাকেট নিজেই তো ভাঙা একটা জিনিস, আপনার টোটাল ডাটাটাকে ভেঙে তৈরি করতেছে প্যাকেট,
এখন সেই প্যাকেট যেটা আছে ভাঙা জিনিস, সেই ভাঙা জিনিসকেও হচ্ছে মাঝখানে এমন একটা নেটওয়ার্ক পড়ছে যে ওই ভাঙা জিনিসটাকেও সে পার করতে পারতেছে না। তখন সে কি করবে, ওই প্যাকেট যেটা আছে প্যাকেটকেও আরো ভাঙবে। তো প্যাকেটকে যখন ভাঙে তখন ওই টুকরাগুলোকে বলা হয় হচ্ছে ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট বলা হয়। এখন ফ্র্যাগমেন্ট যখন আপনি করবেন মানে প্যাকেটকে ভেঙে আরো টুকরা করবেন, এই টুকরাগুলোর জন্য তো আমার একটা করে আইডি দিতে হবে, 1 নাম্বার টুকরা, 2 নাম্বার, 3 নাম্বার, এরকম তো দিতে হবে। তো ওইগুলো দেওয়ার জন্য একটা জায়গা আছে, দ্যাট ইজ আইডেন্টিফিকেশনের ঘর, আইডেন্টিফিকেশন ফিল্ড। আর ফ্ল্যাগ যেটা আছে, ফ্ল্যাগ হচ্ছে ফ্র্যাগমেন্টেশন কি অ্যালাউ করা যাবে নাকি অ্যালাউ করা যাবে না, এরকম একটা কথা আছে। যে এই ফ্ল্যাগটা হচ্ছে এরকম যে আপনি ফ্র্যাগমেন্ট অ্যালাউ করতে পারেন অথবা নাও অ্যালাউ করতে পারেন। আপনার যে প্যাকেট আছে প্যাকেটটাকে আপনি বলে দিতে পারেন যে এই প্যাকেটটাকে কখনো টুকরা করতে পারবা না, এই জিনিসটা বলে দেওয়া যেতে পারে এই ফ্ল্যাগের মধ্যে। তো 3 ধরনের ফ্ল্যাগ হতে পারে ফ্র্যাগমেন্ট, সরি 3 ধরনের না, মানে 3টা বিট আছে আমার। তো আপনি ইদার ফ্র্যাগমেন্ট করতে বলতে পারেন যে ফ্র্যাগমেন্ট করা অ্যালাউড। ফ্র্যাগমেন্ট কখন করবে, যখন আপনার প্যাকেটের লোডটা কোনো নেটওয়ার্ক নিতে পারবে না তখন প্যাকেটটাকে ভাঙবে, এই ভাঙার জন্য পারমিশন। তো আপনি পারমিশন দিতে পারেন, ফ্ল্যাগটাকে 1 করতে পারেন, আর পারমিশন আপনি নাও দিতে পারেন। ফ্ল্যাগটাকে যদি 0 করে দেন তাহলে যে নেটওয়ার্ক আছে সে হচ্ছে এইটাকে প্যাকেটটাকে টুকরা করতে পারবে না, মানে টুকরা করবে না সে, তখন ওইটাকে ফিল দেখাবে বা সে অন্য দিক দিয়ে পাঠাবে, বলবে যে আমি এটা নিতে পারবো না, আমার ক্যাপাসিটির বাইরে, এরকম একটা বিষয়। তো এটা হচ্ছে আমার ফ্ল্যাগ, যে টুকরা করতে দিবে কিনা প্যাকেটটাকে আরো মোর। আর ফ্র্যাগমেন্টের জন্য অফসেট আছে। অফসেট জিনিসটা হলো, অপারেটিং সিস্টেম পড়লে পরে হয়তো জিনিসটা বুঝতে পারতেন, মানে শুরুর থেকে কি বলে, আমার কাছে খাতা খাতা কলম বলতে এখানে লেখার মতো জিনিস থাকলে আমি সহজে বুঝাইতে পারতাম, এখানে বোঝানো একটু কঠিন। আমি এভাবে বলি যে ফ্র্যাগমেন্ট অফসেট যেভাবে বলা আছে ওইভাবে মনে রাখলে হবে। ফ্র্যাগমেন্ট অফসেটটা হচ্ছে আমার যে টোটাল ভাঙা ফ্র্যাগমেন্টগুলো আছে, ওই ফ্র্যাগমেন্টগুলোর মধ্যে প্রত্যেকটা ইসের ফ্র্যাগমেন্টের, মানে প্যাকেটের যে ফ্র্যাগমেন্টগুলো করলাম ওই প্রত্যেকটা ফ্র্যাগমেন্টের এক একটা নিজস্ব পজিশন আছে, নিজস্ব একটা পজিশন আছে। তো ওই পজিশনগুলোকে ইন্ডিকেট করার জন্য আমার ফ্র্যাগমেন্ট অফসেট ইউজ করা হয়, ফ্র্যাগমেন্ট অফসেট ইউজ করা হয়। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে টিটিএল, টাইম টু লিভ। টিটিএল জিনিসটা হলো ওই যে, এটা মনে হয় বলছি আমি আগেই, যে প্রত্যেকটা প্যাকেটের ভেতরে একটা নির্দিষ্ট সংখ্যা বলা থাকে, যে এই প্যাকেটটা কতগুলা রাউটার ঘোরার পরে অটো ডিস্ট্রয় হয়ে যাবে। কারণ একটা প্যাকেট যদি সারা জীবন চলতে থাকে, লাইক ওইটা কখনো নষ্ট হচ্ছে না, এক রাউটার থেকে আরেক রাউটারের ভেতর ঘুরেই যাচ্ছে, এরকম করলে কিন্তু ওইটা নেটওয়ার্কে ট্রাফিক তৈরি করবে, আনওয়ান্টেড ট্রাফিক। এইটা যাতে না করে প্যাকেটের একটা আয়ুকাল দেয়া থাকে, যে একটা প্যাকেট কতগুলা রাউটার ঘোরার পরে এটা অটোমেটিক ডিস্ট্রয় হয়ে যাবে, সেইটাই হচ্ছে টাইম টু লিভ। প্যাকেটের লাইফ টাইম, হপ কাউন্ট, মনে করেন যে 5টা রাউটার পার করে এই প্যাকেটটা ডিস্ট্রয় হয়ে যাবে, তো এই ক্ষেত্রে এখানে হপ কাউন্ট হবে 5। এটা লিমিট করে দেওয়া থাকে, এবং লিমিটটা এমনই দেওয়া থাকে যে ওই 5টা রাউটার পার করতে করতে যাতে আপনার ডেস্টিনেশনের কাছে পৌঁছে যায়, এরকমই একটা নাম্বার দেওয়া থাকে, এখানে সেট আপ করা থাকে। তো এটা নিয়ে কোনো প্রবলেম না। এরপর প্রোটোকল আছে, যে কোন প্রোটোকল ইউজ করে এটা যাবে। আমাদের টিসিপি প্রোটোকল এবং ইউডিপি প্রোটোকল আছে, এটা হয়তো আমরা পরের দিন জানতে পারবো যে দুইটার কাহিনী কি। তো সেই প্রোটোকল আইডেন্টিফাই করার জন্য আমার এখানে একটা ঘর আছে, হেডারের চেকসাম আছে। চেকসাম তো আমরা জানি যে হেডারের মধ্যে কোনো ভুল আছে কিনা, বা মাঝখানে পাঠানোর সময় কোনো গ্যাঞ্জাম হয়ে গেল কিনা, সেইটা বোঝার জন্য ওই যে চেকসাম ক্যালকুলেট করে সেটা দিয়ে দেওয়া হয়। আদার সাইডে গিয়ে ওই অ্যালগরিদম আবার চালিয়ে চেকসামের সাথে ম্যাচ করা হয়। তো সেটা হচ্ছে হেডার চেকসাম, ইন্টিগ্রিটি ঠিকঠাক মতো বজায় রাখছে কিনা সেটার জন্য। সোর্সের অ্যাড্রেস, এটা তো একদমই চেনা, IPv4 এর যে অ্যাড্রেস আছে, সেন্ডার অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, ওর হচ্ছে রিসিভার অ্যাড্রেস, ডেস্টিনেশন, এই যে 32 বিট। আর আরো অপশনাল ফিল্ড আছে আমার এখানে, এটা বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়। অপশনাল এখানে আরো কিছু ফিল্ড থাকতে পারে, এবং এই ফিল্ডগুলোর যে সাইজ এগুলো ভ্যারিয়েবল, এবং এটা ইউজ করা যেতে পারে আদার ফাংশনালিটির জন্য। সিকিউরিটি, টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্পেরটা বলি আমি। টাইম স্ট্যাম্প হলো আপনার একটা প্যাকেট আপনি পাঠালেন, এখন প্যাকেট পাঠানোর পর ওইটা কোন রাউটারে কখন গিয়ে মানে কখন কোথায় গেল প্যাকেটটা, এই তথ্যগুলো হচ্ছে আপনি ট্র্যাক করতে পারেন, এগুলো ট্র্যাক করার অপশন আছে। আপনার রিপ্লাইটা কোথায় কোথায় দিয়ে পার হয়ে আসলো, কোন কোন রাউটার পার হয়ে আসলো, এইগুলোর জন্য হচ্ছে অপশনাল ফিল্ডগুলো ইউজ করা হয়, মানে এগুলো এক্সট্রা ফাংশনালিটি। আপনি নেটওয়ার্কে টেস্টিং করবেন, টেস্টিং পারপাসে এই ফিল্ডগুলো ইউজ করতে পারেন। আর প্যাডিং আছে। প্যাডিং হচ্ছে আপনার এই যত তথ্যগুলাকে আপনি ইউজ করলেন, মনে করেন এই যে তথ্য এখানে বিভিন্ন ধরনের অ্যাড করলেন,
তথ্য অ্যাড করার পরে ফাইনালি আপনাকে অবশ্যই ইনশিওর করতে হবে আপনার টোটাল প্যাকেটের কিন্তু একটা সাইজ লিমিট আছে, যাতে ওই সাইজ লিমিটটা আমার হয়ে যায়। এখন আপনি এতগুলা বিট ইউজ করতে করতে মনে করেন আপনার ওই সাইজ লিমিটটা হচ্ছে 8 না, আমি একটা ছোট সংখ্যা নেই যাতে আমার জন্য সুবিধা হয়। মনে করি আপনার সাইজ লিমিট হচ্ছে 4। তো 4-এর জন্য আপনি এরকম বিট অ্যাড করতে করতে আপনার এরকম হয়ে গেছে। এটা হচ্ছে আপনার টোটাল হেডার এবং ডাটা সহ এইটা আসছে, এটা হয়ে গেছে। এখন আপনার সাইজ কিন্তু 4 হতে হবে। 4 করতে গেলে আপনার এখানে এক্সট্রা কিছু জিনিস যোগ করতে হবে না, সেটা আগে হতে পারে পরে হতে পারে, এটা পরেই হবে। প্যাডিং এর যেটা বলছে এখানে পরে হবে। তো এটার জন্য 1 2 3 4 যা কিছু মানে অ্যাড করে একটা নির্দিষ্ট লেন্থের মধ্যে নিয়ে আসা, যে আমার হোয়াট এভার থাকুক ফাইনালি যে টোটাল আমার প্যাকেটটা হবে সেটার লেন্থ যাতে বজায় থাকে, সেম সেম থাকে, এরকম একটা অবস্থা, সেটি হচ্ছে প্যাডিং। তো প্যাডিং এইভাবে করে মানে ভ্যারিয়েবল হতে পারে এবং এটা অ্যালাইন করে 32 বিট বাউন্ডারি, মানে আমার একটা রেঞ্জ আছে, একটা নির্দিষ্ট লেন্থ আছে প্যাকেটের। যদি দুই একটা বিট কম হয়, এই যে মাঝখানে বিটগুলো অ্যাড করতে করতে ডাটা অ্যাড করতে করতে বিট কম হলে পরে আমি একটা দুইটা বিট মানে বাড়িয়ে দিয়ে ওটাকে সমান সমান করে দেবো, কাইন্ড অফ দশমিক সংখ্যাকে তার পরবর্তী সংখ্যায় নিয়ে যাওয়া, এরকম একটা বিষয়। তাহলে দিস ইজ IPv4 এর হেডার, এরপরে আছে IPv6 এর হেডার। IPv6 খুবই সহজ, এখানে যে ফিল্ড মাত্র কয়টা এবং এটার সাথে আগের গুলোরও মিল আছে। প্রথম ভার্সন 6 আর ট্রাফিক ক্লাস, এখানে নতুন একটা নাম আছে, এই নতুন নামটা আই থিঙ্ক ওই কালারটা ছিল না, এটা তো এটা রিনেম হয়ে গেছে না এটার, হ্যাঁ নেম এবং পজিশন চেঞ্জ হয়ে গেছে, এটা রিনেম হয়ে গেছে, রিনেম ট্রাফিক ক্লাস। তো ট্রাফিক ক্লাসটা অ্যাকচুয়ালি আমার এখানে ছিল QoS অর সামথিং, এই যে টাইপ অফ সার্ভিস, যেটা ছিল আগে টাইপ অফ সার্ভিস সেটা এখানে হয়ে গেছে ট্রাফিক ক্লাস, সেম জিনিসই। হ্যাঁ, এই যে প্রায়োরিটি এবং কোয়ালিটি অফ সার্ভিস এগুলো এনশিওর করে। আর এরপরে আছে হচ্ছে ফ্লো লেভেল। ফ্লো লেভেল হচ্ছে আমার আইডেন্টিফাইস ফ্লো অফ প্যাকেটস ফর স্পেশাল হ্যান্ডলিং। ফ্লো লেভেল হচ্ছে আমার এই যে ফ্লো কন্ট্রোল বলে একটা কথা আছে, ফ্লো কন্ট্রোলের একটা বিষয় আছে বিভিন্ন ইসের মধ্যে, কি বলে এটা স্পেসিফিক ভাবে টিসিপি যেটা আছে ওইখানে কন্ট্রোল করা হয়। ফ্লো কন্ট্রোল হয়তো জানেন, তো ফ্লো কন্ট্রোল করার জন্য আমার এখানে লেভেলের প্রয়োজন হয়, তো সেটাই হবে এখানে যে ফ্লো লেভেল আছে সেটা ফ্লো কন্ট্রোলের জন্য লেভেল। আর পেলোডের যে লেন্থ আছে, পেলোড লেন্থ হলো ডাটার যে লেন্থ আছে সেটা, ডাটা এই যে ডাটার লেন্থ, নট হেডার লেন্থ, এটা হচ্ছে পেলোড লেন্থ। পেলোড লেন্থ হলো শুধুমাত্র যে আপনার তথ্য আছে সেইটা, হেডার বাদ দিয়ে তথ্যের যে সাইজ আছে সেটা, দ্যাট ইজ পেলোড লেন্থ। আর নেক্সট হেডার যেটা আছে IPv6 এর মধ্যে আরো কিছু ফাংশনালিটি আছে, যেখানে এক্সট্রা আবার হেডার অ্যাড করা যায়, হেডারের পরে হেডার, কাইন্ড অফ লিঙ্কড লিস্টের মতো এরকম থাকে। তো নেক্সট হেডার হচ্ছে যে পরের যে আমার হেডারটা থাকবে পরবর্তী, এগুলো মাল্টিপল হেডার অ্যাড করা যায়, বিভিন্ন এক্সটেনশন হেডার বলা হয়। তো সেগুলোকে চিনিয়ে দেওয়ার জন্য লিঙ্ক লিস্টের মধ্যে যেমন থাকতো অ্যাড্রেসগুলো পরবর্তীটা, ওইটা হচ্ছে আমার নেক্সট হেডার ওই রকমই। হপ লিমিট, হপ লিমিটটাকে চেনা চেনা লাগার কথা, এই যে এখানে আছে TTL, টাইম টু লিভ, যে একটা প্যাকেট হচ্ছে কত দূর পর্যন্ত কতগুলো রাউটার ঘুরে তারপর ডিস্ট্রয় হয়ে যাবে, টাইম টু লিভ। সোর্স অ্যাড্রেস এটা তো জানি, এখানে শুধুমাত্র হবে 6 এ 128 বিট, ডেস্টিনেশন অ্যাড্রেস 128 বিট, IPv6 এ হবে। এবং IPv6 এর মধ্যে দেখেন কি বলছে, আমার ফ্র্যাগমেন্টেশন, চেকসাম, অপশনস, এইগুলার হচ্ছে যে ফিল্ড আছে, এই ফিল্ডগুলো আমার নাই। ফ্র্যাগমেন্ট, চেকসাম, এই ফিল্ডগুলো হচ্ছে আমার নাই। এইগুলা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের এক্সটেনশন হেডারে, যেটা বললাম যে একটা হেডারের পর অন্য হেডার, এরকম আরো মাল্টিপল ট্রেন গাড়ির মতো মানে ট্রেনের মতো অ্যাড করা যেতে পারে। তো ওইগুলা দিয়ে এগুলা ম্যানেজ করা, এখানে ডিরেক্টলি আমার চেকসাম টেকসাম এগুলো নাই, যেখানে কোনো চেকসাম নাই। বাট আমরা অপশনাল যে হেডার আছে এক্সটেনশন হেডার্স, তো এক্সটেনশন হেডার ইউজ করে কিন্তু এটা আবার করতে পারি, ওই ফাংশনালিটিগুলো হচ্ছে এখানে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সিম্পল এবং মোর এফিশিয়েন্ট, এই জন্য বলতেছে IPv6 হচ্ছে এই জন্য সিম্পল, অবশ্যই এটার যে হেডার আছে এটা দেখে বোঝা যাচ্ছে মোর সিম্পল এটা কিসের তুলনায়। তাহলে এটাই হচ্ছে আমার আজকের জন্য টপিক। এখন বলেন এটার মধ্যে কারো বোঝায় কোনো সমস্যা বা কিছু আছে? স্যার প্যাকেট মানে হচ্ছে ডেটা, মানে এটা ডিস্ট্রয় হয়ে তাহলে লাস্টে কোথায় যায় বা কি হয়? ও এটা শেষ, মানে ভ্যানিশ। ভ্যানিশ হয়ে যাবে। মনে করেন ভ্যানিশের কথা এইভাবে চিন্তা করি,
যদিও এটা পার্সেলের সাথে সরাসরি যায় না, ভ্যানিশ মানে ওইটা ডিলিট করে দিবে জাস্ট, মানে ওইটা দেখবে যে বারবার ঘুরতে আছে তো ঘুরতে আছে, কিন্তু ডেস্টিনেশনে যাচ্ছে না। এখন ওইটার ভেতরে বলা আছে যে এই লোক কত জায়গায় ঘুরতে পারবে, তো ওই কতগুলা রাউটার ঘোরার পরে পরবর্তী যে রাউটারের কাছে আসবে, ওই রাউটার দেখবে যে ওর তো 7টা রাউটারের কথা বলছিল, ও তো অলরেডি 7টা রাউটার ঘুরে ফেলছে, তাহলে এখন ওই প্যাকেটটাকে জাস্ট ডিস্ট্রয় করে দেবে। ডিস্ট্রয় করলে পরে তখন এই ডাটা কই যাবে, ডিস্ট্রয় করলে পরে ওই যে সেন্ডার যে আছে, সেন্ডার পুনরায় হয় প্যাকেটটাকে পাঠাবে, এটা ডিপেন্ড করে যে প্যাকেটটা আবার পাঠাবে কিনা, এটা ডিপেন্ড করে ইসের উপরে। তো প্যাকেট যদি ডিস্ট্রয় হয়ে যায়, প্যাকেটটা যদি রিসিভারের কাছে না পৌঁছাইতে পারে, তখন রিসিভার কান্নাকাটি করবে যে আমি তো এই প্যাকেট পাই নাই, এই প্যাকেটগুলোর মধ্যে আমি এইটা পাইনি, এবং এটা গিয়ে ওই যে আমার সেন্ডারের কাছে পৌঁছাবে। সেন্ডার তখন চিন্তা করবে যে আমি তো প্যাকেট পাঠাইছিলাম, কোনো কারণে ডিস্ট্রয় হয়ে গেছে, তখন সে পুনরায় ওই প্যাকেটটা জাস্ট পাঠিয়ে দিবে। এরকমই তো থাকে ওই যে ডাটা কমিউনিকেশনে মেবি ছিল বিভিন্ন ধরনের ওয়ে আর কি, অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে তারপরে রিট্রান্সমিট করে টোরে স্যার এগুলো। মানে অনুমতি নিয়ে তারপর অনুমতি সাপেক্ষে হ্যাঁ, অ্যাকনলেজমেন্ট দিয়ে তারপরে সেন্ড করা। অ্যাকনলেজমেন্ট নিয়ে যে সবকিছু কি ঠিকঠাক গেছে কিনা, ঠিকঠাক না গেলে তারপরে আবার রিসেন্ড করা বা এগুলা ছিল যেগুলো। স্যার আর হচ্ছে অ্যানোনিমাস যে মেসেজ, স্যার এইটা কিভাবে সেন্ড হয়? অ্যানোনিমাস মেসেজ বলতে এখানে কোনটা অ্যানোনিমাস মেসেজ, এটা স্যার কি এইখানে হচ্ছে IPv4 এর ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে যে রিসিভ করতেছে ও সেন্ডারের হচ্ছে ইয়ে নাও জানতে পারে, আইপি, এক্সাক্ট আইপি, বাট IPv6 এর ক্ষেত্রে তো সবগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা সবার। ও সো এই ক্ষেত্রে কি জানার একটা পসিবিলিটি আছে না বুঝতে যে পারছি বুঝতে পারছি। ওইটার জন্য হয়তো IPv6 এ অবশ্যই এক্সট্রা ফাংশনালিটি কিছু একটা অ্যাড করবে আর কি, অন্য ধরনের চালাকি, কিন্তু চালাকি অবশ্যই করবে ওদের। এই স্পেসিফিক এখন কিভাবে করে ওই জিনিসটাকে হাইড করতেছে এইটা আমি বলতে পারি না, মানে এটার জন্য আলাদা কি মেকানিজম আছে এটা আমাদের ইসের মধ্যেও না, সিলেবাসের মধ্যেও না। তবে ইউনিক আইপি যদি সবাইকে আমি দিয়ে দিই এবং সেটা দিয়ে যদি সবাই চলাফেরা করে, অনলাইনে ই করে, কমিউনিকেট করে, তাহলে তো ওটা ডিরেক্টলি দেখেই ফেলবে। এটা প্রিভেন্ট জি করার স্যার। অবশ্যই কোনো ওয়ে আছে, বা সিকিউরিটি কোনো একটা কিছু আছে, ওইটা সম্পর্কে কারেন্টলি আমি অ্যাওয়ার না, বাট অবশ্যই আছে। 4টাই হচ্ছে মোর প্রচলিত, এটা নিয়ে সবকিছু হয়। 6 এর মধ্যে অবশ্যই কিছু একটা ফাংশনালিটি অবশ্যই আছে, এটা হাইড করার জন্য আর কি। তাহলে আর কোনো কিছু এখানে মনে হয় না আর কিছু আছে এখানে বাকি, না, সুন্দরভাবে শেষ করা গেছে সব। এখন মনে রাখা, এটা আপনাদের রাখতে হবে, ওইটার এগুলো দায়িত্ব মনে থাকবে কেমনে স্যার? থাকবে যে এতটুকু পড়লেই তো অনেক কিছু মনে থাকে, এই যে এখন চোখ বন্ধ করলেই তো অনেক কিছু মনে থাকার কথা। মনে করেন এই যে আমি বলতেছি, আমি না দেখে বলতেছি এখানে, যেমন প্রথমে হেডার ছিল, হেডার আমার দুইটা টাইপ ছিল, 4 আর 6। হেডারের মধ্যে বিভিন্ন ফিল্ড থাকে, যেমন ভার্সন ফিল্ড থাকে, তারপরে ইন্টারনেট হেডার লেন্থ থাকে, তারপরে সেন্ডার ডেস্টিনেশনের অ্যাড্রেস থাকে, ফ্র্যাগমেন্ট করতে দিবে কি দিবে না সেটার পারমিশন থাকে। এরকম IPv6 এর মধ্যে কিছু ফিল্ড আমার নাই, চেকসাম ফিল্ড নাই, এটা নাই সেটা নাই। কম সংখ্যক ফিল্ড আমার আছে, অপশনাল ফিল্ড আছে, এক্সটেনশন আছে। তারপরে হচ্ছে আর কি ছিল IPv6 এর যে যেগুলো ছিল, প্রথমটা প্রিফিক্স, দ্বিতীয়টা হচ্ছে আমার সাবনেট আইডি, তারপরে এগুলো হচ্ছে ইন্টারফেস আইডেন্টিফাই। এগুলো তো দেখলেই মনে থাকে, এমনিতেই মনে থাকে, দুই একবার পড়লে আপনাদেরও সবকিছু এগুলো মনে থাকবে, খুব জটিল কিছু না এখানে। স্যার তাহলে তো ফাইনালের কোশ্চেন কি কমপ্লেক্স করা খুব একটা তো কঠিন মনে হয়, মানে সব তো থিওরি স্যার, এখানে ঘুরায় পেঁচায় দেওয়ার মতো কিছু আছে স্যার? না, সম্ভবত না, তবে আপনাকে ওই যে কোন জায়গায় ঘোরানো পেঁচানো তো কতভাবেই করা যায়, এখন কিরকম ঘোরানো পেঁচানো আসতে পারে, ম্যাথমেটিক্স তো তেমন নাই, যদি আসে হয়তো VLSM রিপিট হতে পারে, সেক্ষেত্রেও খুব একটা ঘোরানো পেঁচানো পসিবিলিটি দেখি না। তো আমি বলবো যে যদি যা কিছু আছে পড়ে যান, অনেকটাই আপনি কভার করতে পারবেন। আর ব্যাচ ফাইনালের সিলেবাসটাকে একটু ফাইনাল করে বলা যায়? ফাইনালের সিলেবাসটা তো ইসে দেয়া আছে, এই যে আমার ওই ইটার মধ্যেই তো দেয়া ছিল। 5টা স্লাইড। হ্যাঁ, 5টা স্লাইড বিএলসির যে লিংক আছে না, ওইটার ভিতরে থাকার কথা। আচ্ছা, ওই 5টা স্লাইডই স্যার ফাইনাল তাইলে? হ্যাঁ, 5টাই ফাইনাল। আর ওই আরেকটা বিষয় আছে, আপনাদের সাবনেট যেগুলো ছিল, মানে ভিএলএসএম এফএলএসএম, হুম। ওইগুলো হচ্ছে রিপিট হবে, মানে অ্যাটলিস্ট সিলেবাসে বলা আছে। এখন আসবে কিনা সেটা পরের কথা, রিপিটেশন আছে, ওইটা রিপিটেশন।
ওইটা আমার একটু লিখে দিলে ভালো হইতো, ওইটা আসলে ভালো স্যার, ওটা তো পারি। বাট খুব একটা আসবে না, মানে আসলেও খুব বেশি একটা আসবে না। 10 মার্ক দেন স্যার ওটা। 10 10 মার্ক তো কোনোদিনই আসবে না। মানে আপনার থিওরি বেশি আসবে, মোস্টলি থিওরি। মিডিয়া তো সব থিওরি দিয়ে রাখছে স্যার, ফাইনালে সব থিওরি। মিডিয়া এমনই মিডে তো তারপরে ম্যাথ ছিল আপনার ওই দুইটা আইপির ম্যাথ ছিল না, ভালোই তো ছিল। 10 হ্যাঁ মার্কস আর হচ্ছে আরেকটা ছিল না ছোট 3 5 15, 15 মার্কস তো মনে হয় ছিল না, ম্যাথ ছিল জি স্যার। ম্যাথ ছিল, ভালোই তো, 15 হয়তো 10। বাট আপনি ফাইনালের মধ্যে খুব একটা ম্যাথ আশা করে পাবেন না। তো থিওরির উপরে ভরসা করতে হবে, থিওরি দেখে ভয় পেলে আর লাভ হবে না, এটা দিয়ে পার করতে হবে আর কি। এটা সহজ, আমার মতে তুলনামূলক সহজ। এখন আমি জানি না আপনাদের দিক থেকে কেন ঝামেলা মনে হয়। বেশ কয়েকবার পড়লে আর বুঝে পড়লে এগুলো সব ইন্টারেস্টিং জিনিস, মানে একদম বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল জিনিস। তো এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট মনে রাখবেন সিস্টেমগুলা, কিওয়ার্ডগুলা মনে রাখবেন, ভালো করে পারবেন। তাহলে আজকে আমি আর নতুন স্লাইডে যাই না, মানে আমার এত দৌড় নাই, এমনিতেই অনেক শেষ করে ফেলছি, এটার জন্য কথা শুনতে হইতে পারে। আমি শেষ করি, আমার তো আগে শেষ হয়ে যায়, আমার ঝামেলা। আমার ইসেরও সিলেবাস শেষ হয়ে গেছে, ওই কি বলে 115 এর, এখন ওইটা নিয়েও আবার কোন দিন ডাকে বলা যায় না, আগে শেষ করা যাবে না। স্যার আমাদের একটু শেষ করার সুযোগ দিন প্লিজ। হবে হবে, এগুলো তো সহজ, অলরেডি তো পড়েই ফেলছেন আশা করি। অনেকের স্লাইড তো মনে হয় আরো সবগুলাই কভার করে ফেলছেন, হইতেও পারে। স্যার এখনো সুযোগ হয় না, প্রজেক্ট নিয়ে এখনো স্যার মানে বিশাল পেইনে আছে। ও আপনি তো আসতে চাইছিলেন, আসলেন না তো। স্যার আমার হচ্ছে যে প্রজেক্টটা করছি ওইটা স্যার আমার ল্যাপটপে হ্যাং মারার সাথে সাথে ওই টোটাল প্রজেক্ট স্যার ডিলিট হয়ে গেছে। সো ওইটা কাজ করতে করতে একটা বেজে গেছে, আপনি ক্লাসে চলে গেছেন, তারপর আর যাওয়া হয়নি স্যার। সবসময় ব্যাকআপ রাখবেন, এই ধরনের জিনিসপত্র হইলে মানে খুবই খারাপ লাগে। জি অনেক স্যার, মেমোরি মেসেজ থাকে। পাঠাইতে যে এমন জি হ্যাং স্যার, এখন মারছে স্যার, নতুন পুরো করে করতে প্রজেক্ট হবে। ক্র্যাশ করে হয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনাদের হচ্ছে এ 64 এর স্যার। হুম, আজকে মনে হয় একটু কনসিডার স্যার করলে ভালো হয় অনেকেই স্যার। বাসে আছে স্যার, আজকে ব্যাক করতেছে, তারা মেসেজ নাকি দিতেছে। বাসা বের করতেছে স্যার। ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ স্যার। তাহলে শেষ করি, সিলেবাস অলমোস্ট শেষের দিকে। নেক্সট ক্লাস জি করলে স্যার। পরে আমরা ইউটিউবে করে মানে সুন্দরভাবেই শেষ করতে পারবো, আশা করা যায়। আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করি, রেকর্ডিংটা আমি আপলোড করে স্যার দিচ্ছি। আমি কিছু দেখাইতাম আর কি। ও হ্যাঁ, দেখান। সামিউল, হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। একটু স্ক্রিনটা শেয়ার দাও। অন্যরা যেতে পারেন যদি আপনাদের না থাকে, অ্যাটেন্ডেন্স অলরেডি ডান, বাট উনি হয়তো প্রজেক্ট রিলেটেড কিছু জি স্যার, হ্যাঁ প্রজেক্ট স্যার একটু দেখাতাম আমাদের প্রজেক্টটা। মানে স্যার বেসিক্যালি হয়েছে আমাদের মানে এই বাম পাশটাতে প্রবলেম, মানে সাবনেটিং নিয়ে ইস্যু হচ্ছে আমাদের এই পাশে। আমাদের প্রবলেমটা হচ্ছে স্যার আমাদের এই যে ডিএসসিবি সার্ভারটাতে আমরা এই যে সার্ভিস অন করা আছে এখানে আমাদের, মানে দুইটা সাবনেট দিয়ে সাবনেট 1 সাবনেট 2, কিন্তু তারপর আমাদের পিসিতে কোনো গেটওয়ে পাচ্ছে না, আমাদের এটা একটা প্রবলেম। এই যে যেরকম আমাদের পিসিতে যদি যাই তাহলে আমাদের জাস্ট কি গেটওয়ে পায় না। ডিএসসিবির ভিতরে ইয়ে দেওয়া হ্যাঁ আছে, স্যার আমাদের মানে গেটওয়ে দেওয়া আছে। হ্যাঁ দেয়া আছে ওখানে সবকিছু দেয়া আছে, সেক্ষেত্রে তো বাট আমাদের না গেটওয়ে আসার পাচ্ছে না কথা এখানে। না, মানে এই ক্ষেত্রে তো আসার কথা। আপনি ডিএসসিবি তে যান দেখি। ডিএসসিবির ভিতরে স্ট্যাটিকে যেভাবে দাওনি ওটা ওখানে অন করো। আপনি ডিএসসিবি সার্ভিসটার ওখানে যান, আপনি হয়তো এই যে কি করছেন না, আপনার একটা আমি বলি, আপনার রিপিটেড একটা এটা তো পুল সার্ভিস থাকতে 1। পারে, আপনার রিপিটেড একটা পুল থাকতে পারে। আমি বলতেছি আপনি স্টার্ট আইপি অ্যাড্রেস আছে না, ওইটাকে একটু এক্সপ্যান্ড করেন তো, এখানে দেখতে কি পারতেছেন এই যে এখানে যে স্টার্ট আইপি অ্যাড্রেস আছে, মানে এটাকে একটু এক্সপ্যান্ড হ্যাঁ স্যার করেন। কত দিব? ওইখানে না, নিচে নিচে নিচের দিকে আসেন, টেবিলটার মধ্যে, এই যে আরো নিচে আরো, এই যে এইখানে যে আছে না, এটাকে এই লাস্টের দিকে তো দেখা যাচ্ছে না, আপনি ওই যে উপরের দিক থেকে দেখেন তো একটু এক্সপ্যান্ড করা যায় কিনা, মানে কলামটা এক্সপ্যান্ড করা যায় ওখানে না, ওখানে না। হ্যাঁ, এটাও করতে পারেন, দেখি। স্টার্ট আইপি অ্যাড্রেস হচ্ছে 130
এটা আছে গেটওয়েটা একটু দেখি। না, গেটওয়েও তো মনে হচ্ছে যে ঠিকই আছে। 129 ডিএনএস সার্ভার স্টার্ট এফএস 3010। এখানেও তো তেমন ঝামেলা মনে হচ্ছে না। একটা বিষয় আছে, এখানে রিপিটেশন থাকলে এই যে এইটা দিছেন না আপনি, এই যে এখানে লাস্টেরটা একদম লাস্টে সার্ভার পুল, এরকম রিপিটেশন থাকলে হ্যাঁ এগুলো কিছু ঝামেলা করে। এটা মেবি ডিলিট করা যাবে না। আপনি স্যার এটা তারপর আমি ট্রাই ডিলিট করেন। করতে পারতেছিলাম না, যেটা এটা অটোমেটিক সিলেক্ট নিয়ে করলে নেয় এটা স্যার। রিমুভ অপশন ওইটা হ্যাঁ এডিট স্যার এটা করে পার্সোনাল অন্যটা ডিলিট করে দেয়। হ্যাঁ, এইটার মধ্যে আপনি আপনার ইউজেবল একটা দিয়ে দেন, মানে আপনার যেটা লাগবে ওইটা একটা এটার মধ্যে মানে সেট আপ করে দেন। এটার মধ্যে মনে করেন সাবনেট যে 1 আছে ওইটা এটার মধ্যে দিয়ে দেন, অথবা এটাকে যদি জিরো করা যায় সবকিছু, এটাকে কি জিরো করা যাবে? এই যে মানে যেটা সিলেক্ট করে রাখছেন সব জিরো করে দেন দেখি। এই যে স্টার্ট আইপি অ্যাড্রেস, হ্যাঁ সব মানে জিরো করে দেন। এটাকে বাদ দিয়ে দেন আর কি, জিরো জিরো কাজ করার কথা। জিরো হয় না, সাবনেট মাস্ক জিরো করে দাও সামিউল। হ্যাঁ সবকিছু করে দেন, এগুলো আর কিছু রাখার দরকার নেই। দেখি হয় কিনা। সাকসেস হবে। হ্যাঁ ওকে এই যে হয়ে গেছে। এখন ইসে যান দেখে, ওই পিসি গুলোর মধ্যে যান, ডিএসসিপি রিকোয়েস্ট করেন। ওইটা কি সার্ভিস আমার মানে ঠিক মতো কনফিগার করতে টাইম লাগছে নাকি না? এটা ফিল করছে, আবার দেন। স্ট্যাটিক দিয়ে ডাইনামিক দেন। ওইখানে এই যে স্ট্যাটিক দিয়ে আবার ডাইনামিক, আবার রিকোয়েস্ট করেন। ডাইনামিক আপনার আমি আবার ফেল। আমি মেবি বুঝতে পারতেছি, আমি বলি আপনি এই ইসের দিকে কত দিছেন এখানে আপনার ডিএসসিপির গেটওয়েটা দেখি। ডিএসসিপির মধ্যে যান তো, ডেস্কটপ আইপি কনফিগারেশন। স্যার ওখানেই প্রবলেম হয়ে যায় যতদূর সম্ভব, আমারও ওখানে ঝামেলা হয়েছিল আইপি এখানে। আপনি স্যার দিছেন এখানে তো দেওয়া আছে। 30.1 রাইট? 30.1 জি স্যার আপনি দেখেন তো এই যে এইদিকে যে নিচের দিকে রাউটারটা আছে মানে বামে মাঝখানে, এই যে এখানে এটা আরেকটু পরে, এই যে বামে বামে, আমি তো এদিকে দেখাতে পারতেছি এটা এইটা, হ্যাঁ এইটার মধ্যে FA00 তে যান, দেখেন 31 দিয়েছেন কিনা। এটা স্যার 31 এখানে তো 31 দেয়া আছে। স্যার তাহলে আর কোথায় সমস্যা হইতে পারে? স্যার আমরা লাস্ট 2-3 দিনে এমন কিছু নাই স্যার যে ট্রাই করি নাই এটা সলভ করার জন্য, জি মানে স্যার কোনোভাবেই হচ্ছে না স্যার। মানে সেই ইউটিউব ভিডিও আর থেকে কোনো চ্যাট জিপিটি সোর্সও সব পাওয়া ট্রাই যাচ্ছে করছি না আমরা। স্যার ইন্টারনেট, কোনো সোর্স গুগল, পাওয়া চ্যাট যাচ্ছে না। জিপিটি, এনিথিং স্যার, মানে পুরো ইন্টারনেট লাগলে স্যার আমরা 2 বার করে স্যার মানে রিভাইজ করছি স্যার, তাও স্যার কোনো স্যার সলভ পাই না স্যার। এটা প্রান্তদত্ত শেষ হলে আমি কিছু দেখাতে চাচ্ছি। এখানে একটা শেষ না দাঁড়া। এখানেই হবে মানে হয়তো ওই যে মাথা ঠান্ডা করে, আমি যেমন ওই যে ওয়্যারলেস রাউটারটা করতে গিয়ে ঝামেলা হয়েছিল, মাথা ঠান্ডা করে একটু এদিক সেদিক প্যারামিটার চেঞ্জ করলেই হয়ে যাবে, কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। হইতে তো হবে অবশ্যই, সেটিংস আছে, হবে না কেন? ডিএসসিপির মতো একটা স্যার অনেকে এক্সপেরিমেন্ট করছে কিন্তু এখন আমাদের মাথায় কিছু আসতেছে না যে কিভাবে আগাবো আমরা। আচ্ছা আপনি আমাকে ফাইলটা দিয়েন, আমি দেখি, মানে আমি করে দেখবো এর ভিতরে। আপনারাও ট্রাই করতে থাকেন স্যার আপনার দিকে। ডিএসসিপি থেকে কি আপনার হচ্ছে ওয়্যারলেস যে রাউটার আছে ওখানে আইপি অটোমেটিক যায়? না, ডিএসসিপির আইপি ওয়্যারলেস এর আদার সাইডে যাবে না, মানে আপনার মানে ওয়্যারলেস যে রাউটার আছে ওখানে কি যায় ওয়্যারলেস আরেকটা রাউটারে? বিষয়, আমি এই যে এই নেটওয়ার্কে কিন্তু দেখতে পারতেছি আপনার অন্যভাবে ওয়্যারলেস রাউটার কনফিগার করছেন, মানে আপনাদের নেটওয়ার্কে এইভাবে কনফিগার না করাই বেটার। আমি ওই লেটেস্ট একটা ভিডিও আপলোড করছি, ওইভাবে করে করবেন। এই এইদিকে জি যেটা স্যার আছে, এই মেন রাউটার থেকে ডিরেক্টলি, সুইচ থেকে না, সুইচ থেকে করলেও হয় কিন্তু ওইটা ওয়ান সাইডেড কমিউনিকেশন, ওইখানে এক্সট্রা জ্ঞানজামে পড়বেন আপনি। বেটার হচ্ছে এই রাউটার থেকেই করবেন আপনি, এই লেফটের যে মানে মানে স্যার আমরা এই ওয়্যারলেস রাউটার থেকে রাউটারটা আমরা বের ডাইরেক্ট করবো। রাউটার থেকে আসবে স্যার। ডাইরেক্ট রাউটার থেকে দিবেন এবং ওই যে ভিডিও ফলো করে হচ্ছে এটা আচ্ছা কনফিগারেশন করবেন। আর এটার মধ্যে আইপি দেওয়ার ক্ষেত্রেও আমি লাস্টের ভিডিওতে একদম বলে দিছি, মানে দেখিয়ে দিছি যে কিরকম আমি সাবনেট দিয়ে করে দিছি। তো ওইটা অ্যাপ্লাই করলে পরে ঝামেলা হয়তো অনেক কিছু কমবে। আর ডিএসসিপিটাও আশা করি হওয়ার কথা, হবে না কেন আই ডোন্ট নো, আপাতত চোখে পড়তেছে না, বাট কাহিনী অবশ্যই আছে কোন না কোন জায়গায়।
স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার। স্যার এই যে ওয়্যারলেস যে রাউটারটা আছে স্যার, এইটার মধ্যে একটা ডিফল্ট ডিএইচসিপি পাওয়া যায়। জি হ্যাঁ, একটা এখন মানে ডিফল্ট ডিসিপি আছে, ডিফল্ট আইপি পাওয়া যায় ওখানে। হ্যাঁ মানে ওইটাই তো আপনার আমাদের কিন্তু স্যার একটা এক্সটার্নাল ডিএইচসিপি আছে স্যার। এক্সটার্নাল ডিএসসিপি দিয়ে এইগুলার কাজ হচ্ছে আপনি করাবেন না। এই যে ওয়্যারলেস যে ডিভাইসগুলো আছে, ওয়্যারলেস ডিভাইসগুলোর দায়িত্ব হচ্ছে এই ওয়্যারলেস রাউটারের কাছে। ওই ডিফল্ট হ্যাঁ, এই সবকিছু ডিফল্ট গেটওয়ে এটা এই আপনারই সে দিবে, এই রাউটারটা দিবে। কনফিগারেশন ভেরি ইজি, আপনি জাস্ট কানেক্ট করে আপনি ওই ভিডিওটা দেখেন, আশা করি একদম ইজিলি সলভ হয়ে যাবে। 4 মিনিট মাত্র, আর ওই ফাইলটাও খুব একটা না, সিম্পল একটা কনফিগারেশন করে দেখানো আছে। স্যার ওই ভিডিওটা কি স্যার দেখা যায়? আমার তো মানে সকালে দেখলাম যে মানে ইউটিউবে স্যার পুরো ভিডিওটা মানে ব্যাকগ্রাউন্ড একদম কালো আসে, শুধুমাত্র আপনার কথা শোনা যায় স্যার। না দেখা যায়, দেখতে কিনা আমি জানি না। দেখা যায় তো, আমি তো ওই করছি, দেখা যায়, আমি দেখি স্যার। ও তাহলে হয়তো আমার ব্যান্ডউইথে মেবি প্রবলেম ছিল। জি স্যার দেখা যাচ্ছে। স্যার তাহলে আমরা ওটুকু আপডেট করে ফাইলটা কি আপনাকে পাঠাবো একবার? হ্যাঁ, আপনি আপনার দিকে ট্রাই করতে থাকেন, ফাইল এটা একটু দিয়ে দিন আমাকে, আমি ওই যে ডিএসসিপির ওইটা একটু চেষ্টা করে দেখব। এটা হয়ে যাওয়ার কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরেকটা বিষয়, এখানে আপনি যে পুল অ্যাড করছেন, দেখি পুলটা একটু দেখি, ভেতরে যান দেখি। হ্যাঁ, ডিএসসিপির যে পুল আছে, পুল হচ্ছে এখানে দুইটা পুল আসলে কার কার জন্য? ওয়্যারলেস আর ওয়্যারডের জন্য। সাবনেট 1 সাবনেট 2। এটা না স্যার হ্যাঁ, মানে এই দুইটা কোথায় কোথায়? সেটা তো ওপরটা হচ্ছে সাবনেট 1, নিচের নিচেটা সাবনেট 2। এইটাই ঝামেলা হইতে পারে। স্যার এটা কারণ পুলিং এখানে ডিএসসিপিটা তো আছে আমার ওই সাইডে, মানে জি স্যার হ্যাঁ। এক সাইডে আছে ডিএসসিপি। তো এই ডিএসসিপি এইখান থেকে আবার এই নিচের নেটওয়ার্কে সার্ভ করতে পারবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। আপনার এই টোটাল জিনিসটাকে অন্যভাবে হচ্ছে কনফিগার করার হয়তো দরকার ছিল, এমন ভাবে যে আপনার ডিএসসিপিটা কোনো নির্দিষ্ট নেটওয়ার্কে মানে থাকে না, এমন একটা জায়গায় থাকে যেখান থেকে হচ্ছে দুই দিকেই আমার সার্ভিস দিতে পারে, এরকম একটা ওয়ে ট্রাই করার দরকার ছিল। মোট কথা এখানে রাউটারের যে প্লেসমেন্ট আছে এইখানে একটু কাজ করা লাগতে পারে ওই জিনিসটা করতে গেলে। বর্তমানে ডিএসসিপি জাস্ট একটা নেটওয়ার্কেরই আছে, কারণ ওই নেটওয়ার্ক থেকে আদার নেটওয়ার্কে মেবি ডিরেক্টলি দিবেন আপনাকে এমন ভাবে। তাহলে স্যার আমরা যদি দুইটা মানে যদিও স্যার আমরা এখানে সাবনেটিং করছি, তো স্যার আমরা কি মানে দুইটা সাবনেট করা হইলো দুইটা আলাদা আলাদা নেটওয়ার্কে, মানে উপরেরটা নিচেরটায় এইটা অনুসারে আলাদা আলাদা ডিএসসিপি নিলে আলাদা ডিএসসিপি ওইটা লাস্ট অপশন, মানে যদি না হইলে পরে লাস্টে গিয়ে অপশন হচ্ছে আলাদা, কারণ প্রজেক্ট কমপ্লিট করতে হবে। তবে আপনার এখানে যদি ওইভাবে করে করতে পারেন কোনোভাবে, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। স্যার এইখানে দুইটা নেটওয়ার্ক না হলে ওইটা স্যার কিভাবে? তাহলে আমরা মানে কিভাবে ওটা নিতে পারছি, একটা জায়গা থেকে দুইটা জায়গায় সার্ভ করতে পারবে? এইটা হচ্ছে এরকম হইতে পারে যে আপনি এখানে যে সিঙ্গেল একটা রাউটার রাখছেন, সিঙ্গেল রাউটার না রেখে দুইটা সাবনেটের জন্য দুইটা রাউটার, দেন হচ্ছে ওই দুইটা রাউটারকে আবার অন্য আরেকটা রাউটারের মধ্যে কানেক্ট করে, মানে এমন একটা জায়গায় আমার ইটা রাখা, কি বলে ডিএসসিপিটা রাখা, যেখানে দুইজনই হচ্ছে সমান দূরত্বে আছে, এরকম একটা অবস্থা। মনে করেন রাউটারটা আপনি এই যে এখানে রাখছেন, আর সরি ডিএসসিপিটা আপনি এখানে রাখছেন, এই যে আপনি দেখতে পারতেছেন কিনা জানি না, এই সেকেন্ড যে আপনার রাউটার আছে, মিডলের সেকেন্ড রাউটার, স্যার এটাতে এখানে রাখবেন না, কারণ এটা তো অন্য জিনিস করছেন, আপনি নেট করছেন বা কিছু একটা, এখানে রাখবেন না এক্স্যাক্টলি। আমি বলতেছি যে এরকম একটা জায়গাতে রাখবেন যেখানে দুই পাশ থেকেই সমান দূরত্বে, ওইভাবে আপনি ট্রাই করবেন যে কাজ করে কিনা। এখন যদি কোনোভাবে আপনি কাজ না করাইতে পারেন, তারপরে তো লাস্টে গিয়ে আমার মানে দুইজনের জন্য দুইটা দিতেই হবে, ওটা পরের বিষয়। আমি সর্বোচ্চ পুল চেষ্টা করে কি করেন। পসিবল না স্যার, মানে এক পাশে সাবনেটিং এর মাধ্যমে? কোনটা স্যার পুল করে কি পসিবল না, মানে হচ্ছে এক পাশে ডিএসসিপি ও মানে হচ্ছে সাবনেটিং এর মাধ্যমে মতো দুইটা একটা নেটওয়ার্কে দুইটা ভাগে ভাগ করলাম, এখন একটা সাবনেটে আমি রাখলাম হচ্ছে ডিএসসিপি, আর ওইটা হচ্ছে পরবর্তী আরেকটা যে সাবনেট আছে ওইটাতেও সার্ভ করবে আর কি আইপি, এটা পুল করে পসিবল না স্যার? এটার জন্য এক্সট্রা সেটআপ করা লাগে, যেটা কিনা তো আমি ইসে দেখাই নাই, কি বলে আপনার ক্লাসের মধ্যে দেখাই নাই, এক্সট্রা পুল তৈরি করা এগুলো দেখাই নাই। তবে এটা হওয়ার কথা আর কি, এটা পসিবল হওয়ার কথা। স্যার চ্যাট জিপিটি দিলে ওইরকম ভাবে পুল আলাদাভাবে ক্রিয়েট করে দেয়, কিন্তু ওইভাবে করলে আমিও ট্রাই হ্যাঁ করছি স্যার, স্যার। চ্যাট জিপিটি আমাদের একটা অপশন দেখাচ্ছে যেখানে আমরা রিকোয়েস্টটাকে ফরওয়ার্ড করতে পারি, আমরা মানে রিকোয়েস্টটা ফরওয়ার্ড করে আমরা আইপি মানে রিকোয়েস্ট করতে পারি। ডিএসসিপি রিকোয়েস্টটাকে ওই ইসের কাছে ফরওয়ার্ড করে, মানে সার্ভারের কাছে। হ্যাঁ মানে ওই সাবনেট 1 থেকে সাবনেট 2 তে আমার মানে ফরওয়ার্ড করে দিতে পারবে ওই। ওইরকমই হয়তো কিছু একটা লাগবে।
এটা যে এরকম একটা কমান্ড দেখায়, এই যে এরকম একটা কমান্ড দেখায়। এক্সট্রা কিছু জিনিস লাগে, এই যে হ্যাঁ আইপি হেল্পার অ্যাড্রেস, এটা চেনা চেনা লাগতেছে আমার। আপনারা হয়তো কাছাকাছি আছেন আর কি, আপনাদের আরেকটুখানি এক্সপেরিমেন্ট করতে হবে। স্যার এটা ট্রাই করছি, কিন্তু এটা এটা যখন বসায় তখন আমাদের হচ্ছে একটু ইস্যু দেখায় যে আমাদের ওই ইন্টারফেস 1 আর ইন্টারফেস 2 দুটো ওভারল্যাপ, এরকম একটা ইস্যু দেখায়। ওভারল্যাপের কারণ তো এখানে হেল্পার ওভারল্যাপটা কোন ক্ষেত্রে? আচ্ছা ওয়েট আমি বলতেছি, এটা 30.2 দিছেন এখানে, এই যে আইপি হেল্পার অ্যাড্রেস এটা 30.2 কি কারণে, মানে ওই যে ইশের অ্যাড্রেসটা মানে আমাদের চ্যাট জিপিটি বলতেছে যে হেল্পার অ্যাড্রেসটা হবে আমাদের ডিএসসিপি সার্ভার, যে মানে প্রাইভেট আইপি, ওটাই হেল্পার অ্যাড্রেস ইউজ হবে। আপনি কি এই মিডলের রাউটারে কোনো নেট করছেন, এই যে আইএসপি নেট যেটা বলতেছেন? না স্যার, এটা এখনো নেট করি নাই। এটা নেটের জন্য তো স্যার এটা আমি লিখে রাখছি, এটা রেডি করে রাখছি। এটা নেট করলে তো এই যে আরো একটা নেট জটিলতা। স্যার ওইটাতে তো সামিউল, ওইটাতে আমরা ওইদিন নেট করলাম না, ওই যে আমার পিসিতে। তো ওটা তোমারটাতে করছিলাম, আমারটাই করি নাই ওটা আমি। ও আচ্ছা স্যার, আমি ট্রাই করে রাখছি স্যার ওইটাতে নেট। স্যার তো এটা মানে নেটের জন্য আমাদের এটা লিখে রাখছি আমরা, যে এটা ইউজ করব। এখানে এটা কি ঝামেলা ঠিক হয়তো আছে আরো কিনা বাড়বে আর কি। দেখবেন। এখন নেট করলে পরে এখানে আরেক লেভেলের জটিলতা অ্যাড হবে, এবং ওই জটিলতা পার করে আবার হেল্পারের অ্যাড্রেসের ইটা পাঠানো, এক্সপেরিমেন্টেশন ছাড়া উপায় নাই, মানে খুঁজে বের করতে হবে। আর লাস্ট অপশন তো আপনাকে দিলাম, যে যদি পসিবলই না হয় সেক্ষেত্রে আপনার লাস্ট অপশন যে দুই নেটওয়ার্কে দুইটা দিয়ে করে ফেলবেন, এভাবেই করবেন। বা ট্রাই করেন, ওইটা প্লাস পয়েন্ট আপনার, যদি পারেন তাহলে পরে ভালো। আচ্ছা স্যার, আর আপনি একটু দেখেন স্যার ফাইলটা, মানে ডিফর্মে বল। স্যার আমি তাহলে আপনাকে ফাইলটা একটু পাঠাচ্ছি আমি। আচ্ছা পাঠিয়ে দিন, আমি ফ্রি হলে পরে দেব। আচ্ছা স্যার ঠিক আছে। স্যার আমি একটু দেখ দেখি। যদিও স্যার এই পর্যন্ত দুইবার আমার প্রজেক্ট ডিলিট হয়ে গেছে। ব্যাকআপ রাখবেন অলওয়েজ। আচ্ছা এখানে স্যার আসলে আমার তো স্যার একটা হেডকোয়ার্টার ছিল আর দুইটা ব্রাঞ্চ ছিল আর কি। তো আমি এর থেকে বেশি কমপ্লেক্স আর কিছু চিন্তা করতে পারিনি। আমার স্যার সমস্যাটা হয়েছে কি, যে আমি প্রথমে হেডকোয়ার্টারে স্ট্যাটিক নেট দিছিলাম আর দুইটাতে ডাইনামিক নেট দিছিলাম, ব্রাঞ্চ দুইটাতে। তো সেক্ষেত্রে আমার এই ওয়্যারলেস থেকে শুরু করে এই সবগুলা হেডকোয়ার্টারকে আর কি অ্যাক্সেস করতে পারতেছিল, কিন্তু হেডকোয়ার্টার থেকে ওদেরকে অ্যাক্সেস করা যায় না। না হেডকোয়ার্টারও ওদেরকে অ্যাক্সেস করতে পারতেছিল স্যার, কিন্তু ব্রাঞ্চ দুইটা একে অপরকে অ্যাক্সেস করতে পারতেছে না, এবং হেডকোয়ার্টারের ওয়্যারলেস গুলা হেডকোয়ার্টারকে অ্যাক্সেস করতে পারতেছে না। ওয়্যারলেস এর ক্ষেত্রে আপনার লেটেস্ট সমাধান দরকার। ওয়্যারলেস এর ওই সমস্যাটা আপনার এই রাউটার এই সুইচের মধ্যে দেওয়ার কারণে। ওয়্যারলেস এর সমস্যা সমাধান করতে চাইলে ডিরেক্ট রাউটার থেকে দিবেন, সেটআপ করবেন, আশা করি আর কোনো ঝামেলা থাকবে না বাকি। আরেকটা কিন্তু এই ব্রাঞ্চের গুলা তো পাচ্ছে স্যার। ব্রাঞ্চের গুলো আচ্ছা একটাই করেন, আপনার এখানে কি রেডি আছে, মানে মেসেজ সেন্ড করা যাবে? ওইটা ডিলিট হয়ে গেছে, আমি আবার কাজ শুরু করছি। না এমনিতে কি মেসেজ এখন সেন্ড করার মতো অবস্থায় আছে কোন না জায়গা থেকে? স্যার এখন মেসেজ সেন্ড করা যাবে। তাহলে একটা চেক করতাম আর কি, এই যে এখান থেকে হয়তো আপনি দেখতে পারতেন এই রাউটারের ভেতরে যে আছে, মানে ওয়্যারলেস রাউটার এর যে ডিভাইসগুলো, ওয়্যারলেস ডিভাইস বাইরে মেসেজ পাঠাতে পারে, কিন্তু বাইরের থেকে হচ্ছে ওদেরকে মেসেজ পাঠানো যায় না। এই সমস্যাটা হওয়ার কথা, এটা আমি দেখছিলাম গতকালও, এটা হওয়ার কথা। ওইটার জন্যই মানে ওয়্যারলেস যদি সমস্যা হয়, আপনি ওই নিউ যে সিস্টেমটা আছে ওইটা ফলো করেন, মেইন রাউটার থেকে ওয়্যারলেস রাউটার কানেক্ট করেন, ওইভাবে সেটআপ করেন, তাহলে ওই ঝামেলা শেষ হবে। আর সুইচে দেব না, না সুইচে না দিয়ে ওইটা দেওয়া বেটার। ওইটা দিলে সুবিধাজনক, মানে দুইটা জায়গায় জাস্ট কনফিগার করতে, দুইটা সিম্পল দুইটা জায়গায়, তাহলে অনেক ঝামেলা থেকে বাঁচবেন। আর এমনিতে ইসের ক্ষেত্রে স্ট্যাটিক ডাইনামিকের ক্ষেত্রে আমরা তো জানি যে ডাইনামিক সাইডের মধ্যে কোনো মেসেজ পাঠানো যায় না ডিরেক্টলি, মানে ডাইনামিকের দিকে যদি কোনো কিছু অ্যাক্সেস করতে চান ওইটা তো আপনি স্ট্যাটিক সাইড থেকে পারবেন না, কারণ যেটা টার্গেট থাকে ওইটা সবসময় আমার হইতে হয়, স্ট্যাটিকের মধ্যে থাকতে হয়। আপনার ক্ষেত্রে আবার অ্যাক্সেস কিভাবে করলো আই ডোন্ট নো, আপনার কোন আইপি কি ম্যাচিং আছে নাকি, যে সেম আইপি দুই পাশে এরকম আছে নাকি? না না স্যার সাবমিট করে দিছি তো। আপনি করেন ওই যে ওয়্যারলেস এর কনফিগারেশনটা চেঞ্জ করেন, আর পরে সেটআপ গুলা করে মানে পরের গুলা আবার দেখেন, আবার যদি ঠিক হয়ে যায় কোনোভাবে তাহলে তো হয়ে যায়। কিন্তু স্যার এই ডাইনামিক থেকে এই ডাইনামিকে মেসেজ কেন সেন্ড হচ্ছে না? নেক্সট সবকিছু ঠিক দিয়ে রাখছি। এটা হয় না,
মানে ডাইনামিক থেকে ডাইনামিকে মেসেজ সেন্ড করা পসিবল না। আপনি যেটা করতে পারেন স্টিল মনে হয় কাজ করবে না। ডাইনামিক মানে হচ্ছে ওইখানে কারো কোনো ঠিক ঠিকানা নাই, মানে তাদের কোনো পরিচয় নাই। মানে আমি পিঙ্কও করতে পারবো না? না, পিং কাকে করবেন? ডাইনামিক মানে তো কারো ঠিকানাই নাই। পাবলিকের স্ট্যাটিক পাবলিকের তাহলে তো একটাই সমস্যা আছে, খালি আমার এই নেট মানে রাউটারটা, মানে এই ওয়্যারলেস রাউটারটা এদেরকে অ্যাক্সেস করতে পারতেছেন, বাকি তো তাহলে সব ঠিক আছে। দেখা তো ওগুলো ট্রাই করে। আর আপনার ভেতরের সাবনেটের আইপি গুলো দেখতে পারতেছি না আমি, একটু ছোট লাগতেছে। ওই আইডিয়াটাও একটু ক্লিয়ার করতে হবে আর কি। আমি যেটা বলছিলাম, আমি এটা হয়তো সে দেখিয়ে দিয়েছি, ওই এটা হলো লাস্ট ভিডিও না, তার আগের ওই যে প্রজেক্টের যে ভিডিও আছে ওইটার মধ্যে মনে হয় আমি বলে দিয়েছিলাম যে কিভাবে আইপি গুলাকে ভাগ করবেন। যে একটা আইপি নেই ওইটাকে সাবনেট করতে করতে সবাইকে দিয়ে দিবেন আর কি, এরকম একটা অবস্থা। আপনারটা এক্স্যাক্টলি ঠিক আছে কিনা আমি শিওর বলতে পারতেছি না, তবে তাহলে মানে আমার ক্লারিফিকেশনটা হলো যে আমি যদি এদের কাছ থেকে এই স্ট্যাটিককে পিং করতে পারি এবং ওয়েবসাইট পাই, তাহলে তো আমার প্রজেক্ট ঠিক আছে নাকি? প্রজেক্ট ঠিক আছে হ্যাঁ, ওইটা ধরা যাইতে পারে ওয়্যারলেস থেকে, বাট টু ওয়ে করতে পারলে বেটার। ওইটা প্রজেক্টের জন্য ইনাফ, মানে ইনাফ একটা জিনিস আছে আর বেটার আর একটা জিনিস আছে। তো আপনার যেটা ইচ্ছা আপনি ওইটা ফুলফিল করলে পরে যদি বলেন যে ঠিক আছে তাতেও সমস্যা নাই, হেডকোয়ার্টার থেকে জাস্ট হচ্ছে মানে ইসের। আর এখানে আরেকটা কথা আছে, আপনার এখানে ইন্টারনেট অ্যাক্সেস বলে কোনো কিছু নাই। আপনি তো মনে হয় এখানে হেডকোয়ার্টারটা দিছেন, যে দুইটা ব্রাঞ্চ আর হেডকোয়ার্টার এদের মধ্যে কানেকশন করা আছে। ইন্টারনেট একটা রাখা দরকার। ইন্টারনেট আর কিছুই না, মানে আরো দুই একটা রাউটার পার করে দূরে একটা নেটওয়ার্ক, এটাই নতুন আর কিছু না। এই যে এখানে স্যার তিনটা নেটওয়ার্ক দিছে, তো রাউটার দিছে, এই তিনটা রাউটারকে ওরা পার করে আসতেছে। সেম জিনিসই, মানে এটা যদিও নতুন কিছু আপনার অ্যাড করবে না, তবে এই হেডকোয়ার্টার ছাড়াও মিডল থেকে যদি আরেকটা নেটওয়ার্ক রাখতেন দূরে, জাস্ট রিডান্ডেন্ট ওয়ার্ক, এটা পারলে ওইটাও পারবেন। বাট এখানে হচ্ছে হেডকোয়ার্টারের সাথে সাব নেটওয়ার্কগুলোর কানেকশন, আপনি এই হেডকোয়ার্টারের মতোই জাস্ট আরেকটা নেটওয়ার্ক ক্রিয়েট করে একটু দূরে দূরে দিয়ে মাঝখানে দুই একটা রাউটার দিয়ে ওইভাবে করে ওই নেটওয়ার্কটাকে রাখতে পারেন আর কি। আপনি তো মনে হয় রাখছেন সব এইখানে, কি বলে এই যে, হ্যাঁ আপনি ডিএনএস এইচটিটিপি হচ্ছে হেডকোয়ার্টারের মধ্যে রাখছেন। জি স্যার, আর এগুলাতে এইচটিটিপি দিয়ে ডাইনামিক করে দিছি, এগুলা তো ডাইনামিক সরি এইচটিটিপি দিয়ে আর কি নেটওয়ার্ক দিছি আর কি। নেটওয়ার্কের রেঞ্জগুলো ঠিক আছে কিনা একটু করে দেখেন, আপনি নিজে ভেরিফাই করে 20 এর আন্ডারেই তো সবগুলো আছে। মানে আমার স্যার সবই ঠিক ছিল, আমি আসলে এই পাশ থেকে এই পাশে পিং করতে পারতেছিলাম না, আমি ভাবছিলাম এটা মনে হয় একটা সমস্যা। না, ওইটা স্ট্যাটিক করলে আপনার ঠিক হয়ে যাবে, স্ট্যাটিক করে দিলে আর ওই প্রবলেম থাকবে না। স্যার আরেকটা সমস্যা হলো যে আমি এই মানে ল্যাপটপ দুইটা থেকে আর কি পিংও করতে পারতেছি না, এদেরকে ওয়েবসাইটও পাচ্ছিলাম না। ওইটার জন্য আগে রাউটারটা ওই যে নিউ কনফিগারেশন অনুযায়ী কানেক্ট করেন, আশা করি ওই ঝামেলা থাকবে না। ওইটা বোথ ওয়েতেই কাজ করে আর কি, যেটা দিছে। ওকে ওকে স্যার। স্যার আমি একটু দেখাইতাম। আমার একটা ছোট্ট অ্যাডিশনাল কোশ্চেন ছিল, একটু করে ফেলেন জয়। আচ্ছা নওশিন শেষ করো তারপর আমি করছি। আমার কোশ্চেনটা হচ্ছে স্যার যে সকালবেলা আমি যেটা দেখাইছিলাম যে প্যাশন নেটওয়ার্ক, স্টাফ নেটওয়ার্ক, সো দুইটা নেটওয়ার্কের আন্ডারেই দুইটা ওয়্যারলেস রাউটার ছিল, অ্যান্ড প্রতিটা রাউটারের আন্ডারেই প্রায় আমি 200টা করে ইউজার অ্যালাউ করছিলাম। এখন এইখানে যখন আমি ডাইনামিক নেট করব, তখন কি আমাকে 200টা মানে প্রাইভেট আইপি, সরি 200টা পাবলিক আইপি অ্যাসাইন করতে হবে? ডাইনামিক না, আপনি মনে হয় স্ট্যাটিক নেটের কথা বলতেছেন নাকি? না, মানে রাউটারের যে ডিভাইসগুলো সেগুলোর জন্য যখন নেট করব বা এরকম কিছু। রাউটার ডিভাইসগুলোর জন্য নেট বলতে মনে করেন পেশেন্ট নেটওয়ার্কের জন্য আপনি নেট করবেন, এই তো? পেশেন্ট নেটওয়ার্কের জন্য নেট যে দুই ভাবে আপনি ট্রাই করতে পারেন। সেটা হচ্ছে ওই বেটার হয় হলো করলে পরে বেটার হয় যদি সবগুলোকে একসাথে করা যায়। এখানে আবার সুপার নেটের ধারণা চলে আসে, মানে আপনি যে নেটওয়ার্কটাকে ভেঙে ওয়্যারলেস আর ওয়্যার্ডের মধ্যে ভাগ করে দিয়েছেন, যে নেটওয়ার্কটাকে মানে ওই দুইটাকে আবার জোড়া দিলে পরে যেটা হয়, মানে একটাকে তো ভেঙে তারপরে আবার দুইটা করছে, এখন ওই দুইটাকে জোড়া দিলে যে নেটওয়ার্কটা আসে, মানে যেটাকে ভাঙছিলেন শুরুতে ওইটাকে এই নেটের মধ্যে দিয়ে দিলে দুই নেটওয়ার্কের জন্য কাজ করার কথা।
সুপারনেটের মতো কাইন্ড অফ। আচ্ছা মানে আচ্ছা একটা দিলে পরে দুইটার জন্য কাজ করার কথা, তবে এটা আপনাকে ট্রাই করে দেখতে হবে, অ্যাপ্লাই করার আগে এখন আর কিছু বলা যাচ্ছে না। বুঝতে পারছি স্যার। আপনাকে ওই যে সে মেসেজে আমি বলছিলাম যে কয়েকটা অপশনের কথা বলছিলাম, দুইটা অপশন বলছিলেন স্যার, ওটা ট্রাই করবো আজকে। আমার প্রজেক্ট আমার মানে নতুন করে ডিজাইন করবো আবার। জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে যে ঠিক করার থেকে নতুন করে বানানো সহজ। হয়তো। আচ্ছা তাহলে স্যার আমি জয় একটু দেখাতাম। অলমোস্ট 4টা বেজে গেছে। আমি ভাবছিলাম আজকে শেষ হবে তাড়াতাড়ি। করেন, দেখান দেখি। স্যার আমার হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে এটা, মানে প্রথমে আমার হচ্ছে সাবনেট দ্য নেটওয়ার্ক ইনটু 2 সেগমেন্ট, এটা তো বলছে, কিন্তু আমার যেটা কন্ট্রাক্টর বা হচ্ছে আপনার সাথে হচ্ছে, মানে আমি নর্মাল ভাবে সাবনেট করলাম, দুইটা ভাগে ভাগ করলাম, এখানে সাবনেটকে দুইটা ভাগে ভাগ করলাম, বাট আমার আবার নিচে বলছে হচ্ছে সিকিউর ওয়্যারলেস কানেক্টিভিটি ফর দি কাস্টমার অ্যাক্সেস, মানে কাস্টমার অ্যাক্সেসকে আমার এটা হচ্ছে স্টোর, আর এটা হচ্ছে কাস্টমারের জন্য আলাদাভাবে আমার হচ্ছে ওয়্যারলেস মানে রাউটার দিয়ে কানেক্টিভিটি দিতে হবে। সো এইখানে যদি আমি সুইচ না করি তাহলে তো আমি সাবনেট করতে পারছি না, তাহলে তো সুইচের সাথেই আমার হচ্ছে ওয়্যারলেস রাউটারটা লাগানো লাগছে স্যার, তাই না? সুইচের সাথে না, এইখানে কথা আছে। এইখানে আপনাকে যেটা করতে হবে, আর এইখানে সাবনেটকে কিভাবে করব? আরো 2 টুকরা করতে হবে, তাছাড়া ওয়ে নাই। আচ্ছা সাবনেটকে হচ্ছে আরো মানে 2টা টুকরা এখান করতে থেকে হবে। আপনি মানে 4 ভাগে ভাগ করব আমি। হ্যাঁ 4 ভাগে। এটাই হচ্ছে এক্সাক্ট আসলে নিয়ম, যেটা 4 ভাগে করলে একটা ভাগ আচ্ছা স্যার, ওয়্যারডে, আরেকটা ভাগ ওয়্যারলেস, একটা ভাগ ওয়্যারডে, আরেকটা ভাগ ওয়্যারলেস, এইভাবে করে আপনি 4টা ইউজ করতে পারবেন। একটা ওয়্যার ওয়্যারলেস আর হচ্ছে এই ওয়্যার আর ওয়্যারলেস দুইটা মিলে একটা স্টোর ইউজ করবে, আর একটা ওয়্যার ওয়্যারলেস মিলে একটা কাস্টমার ইউজ করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এরকম। কিন্তু স্যার মানে সাবনেটিং এ ভাগ করলাম, মানে আমি সুইচ উইদাউট সুইচ আমি হচ্ছে মানে ওয়্যারলেস রাউটারটি কিভাবে কানেক্ট করব? ওয়্যারলেস রাউটার ওই জিসের মধ্যে কানেক্ট করবেন, মেইন যে রাউটার আছে মেন ওইটার রাউটার, মধ্যে। মেন রাউটারের সাথে ডিরেক্ট হচ্ছে আমি মানে ওটাতে কানেক্ট কানেকশন করবেন, করব, কিন্তু আর কানেকশন আমি করার পরে ওইটার মধ্যে ওই যে কনফিগারেশন করার জন্য যেটা লাগে, হ্যাঁ, ওই আইপি কিভাবে কোথায় দেয়া লাগে, ওটা তো আমি ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। কিন্তু স্যার আমি যে সাবনেটিং গুলা সবগুলো করি সুইচের ভিতরে, মানে রেঞ্জ ওয়াইজ সবকিছু, ওইটা কি আমি রাউটারের ভিতরে করতে পারবো, ওয়্যারলেস রাউটারের ভিতরে? আর ওয়্যারলেস, হ্যাঁ ওয়্যারলেস রাউটারটার মধ্যেও আপনি ওই সাবনেটিং এর কাজগুলো করতে পারবেন। যেমন আপনি ওই যে পিসি গুলাকে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আইপি দেন না, হ্যাঁ, ওয়্যারলেস রাউটারের মধ্যে ওই সেম কাজই আপনি করতে পারবেন। জাস্ট ওই রাউটারের মধ্যে কানেক্ট করে ওই আইপি গুলো আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী দিলে পরে এটা পসিবল হবে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে আপনি স্যার। ভিডিওটা ফলো করলে একটুখানি দেখলে পরে আশা করি বুঝতে পারবেন। তবে ওই যে যেটা আপনি ওই যে বললেন না 4টা সাবনেট করতে হবে, 4টা মানে যেটা আছে ওইটাকে 2 টুকরা করতে হবে আবার। আচ্ছা এটা করা ছাড়া উপায় নাই। 2 টুকরা করে ওয়্যারলেসে দিবেন, আবার হচ্ছে ওয়্যারডের মধ্যে দিবেন, এভাবে করে করতে হবে। আচ্ছা স্যার, তাহলে স্যার ট্রাই করে স্যার আপনি একটু পাঠাবেন, স্যার আপনি একটু চেক দিয়ে দেন ওকে আজকে রাতের মধ্যে। স্যার আমি একটু শেয়ার দিতে যাচ্ছিলাম, আপনি কি এখন ফ্রি নাকি? আচ্ছা নাকি দেন কাল? দেখি, একটু আছে, সময় আছে। কালকে ল্যাবে অবশ্য দেখা যেত। এখন স্যার তাহলে স্যার তো আমার ওই একটা ডিএসসিপি দিয়ে 4টা সাবনেটে মানে সবকিছু করা লাগবে, তাই না? হ্যাঁ যদি আপনার ওই যে ওইরকম রিকোয়ারমেন্ট থাকে, একটা ডিএসসিপি স্যার দিয়ে আজকে সমস্যা থাকলে তাহলে স্যার আপনাকে কালকেই দেখাই যদি প্রবলেম না হয়। হ্যাঁ কালকে ওই যে জয়ের টাইমে বলি, আপনার যেটা বলতেছিলেন যে এখন যদি ওয়্যারলেস এর জন্য আলাদা করে সাবনেট নেই, এখন সেক্ষেত্রে ডিএসসিপি দিয়ে সবগুলোকেই করতে হবে। ডিএসসিপিটা শুধুমাত্র আপনি ডিএসসিপি আবার কানেক্ট করবেন শুধু সুইচের সাথে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি স্যার। এবং সুইচের মাধ্যমে শুধুমাত্র ওয়্যার্ড যে পার্টটা আছে, মানে ওয়্যারওয়ালা যে আপনার ডিভাইস দুইটা ছিল, ওইগুলাকে শুধুমাত্র হচ্ছে ডিএসসিপি আপনার সার্ভ করবে। আচ্ছা, মানে ওয়ান ডিএসসিপি আর হচ্ছে ওখানে আমার দুইটা হচ্ছে ওয়্যার সহ যে কানেকশন আছে, ওই দুটো কানেকশন ওই দুটোকে সার্ভ করবে। বাট ওয়্যারলেস যারা আছে, ওয়্যারলেস গুলার হচ্ছে নিজেরাই ডিএসসিপি ভিতরে আছে, তো ওদের জন্য কোনো আলাদা ডিএসসিপি দরকার নেই, ওদেরকে ডিএসসিপি দিয়ে সার্ভ করানোর দরকার নেই। আচ্ছা আচ্ছা, ওকে স্যার, ট্রাই করে দেখেন, আশা করি ঝামেলা থাকবে না। হোপফুলি দেখা যাক কি হয়। আমি তো অ্যাটেন্ডেন্স নিয়ে নিছি অনেক আগে। তাহলে আমি শেষ করি, অলরেডি টাইম চলে গেছে। স্যার তাহলে বাকি মানে আমরা আজকে বাকি এক্সপেরিমেন্ট গুলো করি, কালকে ল্যাবে স্যার যদি প্রবলেম থাকে ল্যাবে দেখা যাবে। জি স্যার। আর স্যার ফাইলটা আপনাকে আমি দিয়ে দিছি টেলিগ্রামে। আচ্ছা দেখি, আমি ফ্রি হলে পরে ওইটা আমি রিপ্লাই
স্যার কালকে তো আচ্ছা স্যার স্যার আবার ল্যাব নাই, তো আমি তো A2 তে স্যার, আপনি মানে ল্যাবের আগে পরে না হয় আমি একটু দেখাবো না। আচ্ছা আচ্ছা, ওইটা করা যাবে, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।